আমরা এখানে যে কল্পতরু উৎসব হতে শুরু করেছে তার 25 বছরের প্রতিদিন 25 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে। এটা কি নবম দিন নাকি? আজকে নবম দিন। তা আমাকে বলতে বলা হয়েছে ভগিনী নিবেদিতার সম্বন্ধে। বিরাট জীবন, অল্প সময় নয়, বক্তৃতা তো সীমিত সময়ে করতে হয়, সীমিত সময়ের মধ্যে সুবিচার করা সম্ভব নয়। তারপরে আমি আবার দেরিতে এসেছি মানে রাত্রে ভীষণ জ্যাম, মানে একেবারে গাড়ি দাঁড়িয়ে আছে। সেজন্য কয়েকটা কথা বলবো, বিশেষ কয়েকটি কথা যেগুলো সাধারণত বলা হয় না বা ভুল বোঝাবুঝি আছে, সেগুলো বলার চেষ্টা করব। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মতিথি। স্বামীজি ওর জন্যই তো সব গো, এটা বলেছিলেন। একবার মহেন্দ্রলাল সরকার ঠাকুরের বন্ধুস্থানীয় ছিলেন, বয়স বোধহয় দুজনের সমান প্রায়, বা মহেন্দ্রলাল দুজনের মধ্যে ওটা দেখে নেবেন, কম বেশি একটু থাকতে পারে। তুমি করে বলতেন ঠাকুরকে, ঠাকুর তো সকলকেই তুমি বলতেন, মাঝে মাঝে আপনি তুমি মিশিয়ে বলতেন, এবং যেটা ঠাকুর বলতেন সেটাই তার মুখে মানিয়ে যেত, সুন্দর লাগতো, সব সুন্দর। তা যাই হোক, মহেন্দ্রলাল সরকার ঢুকছেন, তখন ঠাকুরের কাছে আসর জমে গেছে, এসে বসলেন। নরেন্দ্রনাথ গান করছেন, এই প্রথম মহেন্দ্রলাল সরকার নরেন্দ্রনাথকে দেখছে, অপূর্ব কণ্ঠস্বর। গান শুনে দেখেই মুগ্ধ হওয়ার মতন, অল্প বয়স্ক ছেলে, এত তেজোদ্দীপ্ত, বিশেষ করে গোটা চেহারাই তেজোদ্দীপ্ত, কিন্তু চোখ আরো বেশি তেজোদ্দীপ্ত। তারপরে একটু যখন গান থেমেছে, তখন মহেন্দ্রলাল সরকার বলছে, এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে খুব আনন্দ হচ্ছে। আর ঠাকুরের হচ্ছে কি, নরেনের সম্বন্ধে যদি কেউ সুখ্যাতি করে, ঠাকুর একদম আটখানা হয়ে যায়। এই লোকটি ভালো, এরকম কথা বলেছেন, এই লোকটি ভালো, কারণ নরেনের সুখ্যাতি করছে। যার জন্য পরবর্তীকালে শ্রী মা বলেছিলেন, যেখানে নরেনের পুজো হয় না সেখানে শ্রীরামকৃষ্ণ পুজো গ্রহণ করেন না। কথাটা খুব তাৎপর্যপূর্ণ। নরেনের পুজো মানে শুধু যে এরকম ফুল বেলপাতা মিষ্টি টিষ্টি দিয়ে পুজো, না, তা নয়। নরেন যে কথাগুলো বলে গেছে, শুধু ধ্যান করলে হবে না, মানুষের সেবা করতে হবে, এবং সেবা করার সময় ভাবটা কি থাকবে, যে যার ধ্যান করছি তারই সেবা করছি, বা যার ধ্যান করছি ভগবানের ধ্যান করছি। আমরা নানা রূপে তো ভগবানেরই ধ্যান করি, কালী রূপেও ভগবান বা ভগবতীর ধ্যান, ভগবান আর ভগবতী একই, অগ্নি আর তার দাহিকা শক্তির মতন। কালী রূপে ভগবানের ধ্যান করছি, আবার দরিদ্রকে সেবা করছি, রুগীকে চিকিৎসা করছি, স্কুলে পড়াচ্ছি, সেই ভগবানেরই ধ্যান করছি, এটা হতে হবে। তা যাই হোক, স্বামীজির জন্মতিথি তো, স্বামীজিকে ঠাকুর এনেছিলেন। একটু স্বামীজির কথা বলবো, আজকালকে তিথি তো, বলে নিবেদিতাতে ঢুকবো। কারণ ঠাকুর মা স্বামীজির জন্যই নিবেদিতা, ভগিনী নিবেদিতা। এই মানুষটি, স্বামীজিকেই লোকে এখনো বোঝেনি, নিবেদিতাকে আমরা তাকাই না প্রায়। দেশের মানুষ অনেক পরে দেশের মানুষ তাকিয়েছে। রামকৃষ্ণ মিশন একমাত্র নিবেদিতাকে জাগিয়ে রেখেছিলেন। সমকালীন ভারতবর্ষ যেমন শঙ্করী প্রসাদ বসু, তেমনি লোকমাতা নিবেদিতা বইটি যদি শঙ্করী প্রসাদ বসু না লিখতেন, তাহলে আমরা নিবেদিতার এই বিস্তার জনসাধারণ জানতে পারতো না। তা সেই লোকমাতা নিবেদিতা গ্রন্থে শঙ্করী প্রসাদ বসু একদম সঠিক কথাটি লিখেছে। তিনি বলছেন, আশ্চর্যের বিষয়, আমি একবার শঙ্করী প্রসাদ বসুকে জিজ্ঞেস করে আলোচনা হতো, কারণ আমি দীর্ঘদিন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম, এবং শঙ্করী প্রসাদ বসু ওখানে আসতেন। ওখানে একটা কোষাগার, আর্কাইভস, মানে বইপত্র ইত্যাদির কোষাগার, ট্রেজারি, মানে ট্রেজারি যেমন ধন সম্পদের ট্রেজারি, তেমনি আর্কাইভস বলা হয়। যে কোনো বইপত্র ওখানে লোকের সঙ্গে শুরু করেছিলেন, আর্কাইভস এখনো আছে। প্রথম আর্কাইভসের তত্ত্বাবধায়ক ছিলেন শঙ্করী প্রসাদ বসু। তা প্রতিদিনই ওনার সঙ্গে দেখা হতো, এবং বিকেলবেলায় বিশেষ করে একসঙ্গে আমরা চা খেতাম। খুব ভালো চায়ের রসিক ছিলেন, আমিও চায়ের রসিক ছিলাম, এখনো আছি। তা আমার থেকে বয়সে বড়, আর গুণে তো কত বড়, কিন্তু উনি নিচে নেমে এসে বন্ধুর মতন কথোপকথন করতেন। তা একদিন জিজ্ঞেস করলাম, উনি নিজেই বলছেন কথা প্রসঙ্গে, যে
গোটা ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষ কেন সারা পৃথিবীর ইতিহাস যদি বিচার করে, উনি বেশ চিন্তা করে বললে এত গুণ একাধারে আর কোনো নারী চরিত্রের মধ্যে নেই, কোনো নারী চরিত্রের মধ্যে নেই। অবশ্য এই কথাটা যখন উনি বলছেন তখন অবতার সঙ্গিনী যারা তাদেরকে তিনি বাদ দিচ্ছেন, অবশ্যই তাদেরকে তো এই হিসাবের মধ্যে আনা যায় না। অবতার সঙ্গিনী বলতে সীতা দেবী, বিষ্ণুপ্রিয়া, রাধারানী, আমাদের মা, মা মেরি, অবতারের যারা শক্তি, অবতারের শক্তি, তাদেরকে এই পর্যায়ে তিনি আনছেন না। কিন্তু এমনি মানবিক সত্যি তো এরকম বললে উনি চিন্তা ভাবনা করুন, এত গুণসম্পন্ন, এত এত শুধু গুণসম্পন্ন না, এত দিকে তার আত্মত্যাগ, এত দিকে তার কন্ট্রিবিউশন, এত নিজেকে মুছে ফেলা, এগুলো ভগিনী নিবেদিতা ছাড়া উনি খুঁজে পাননি। ওর কথা তো মান্য করতে হবে। লোকমাতা নিবেদিতা গ্রন্থটি, আমার নিজের কথা যদি বলেন, ঠাকুরমা স্বামীজিকে শ্রদ্ধা করি, নিবেদিতাকেও খুব শ্রদ্ধা করতাম। স্বামীজিকে ভালোবেসে, স্বামীজির আদর্শকে ভালোবেসে, একেবারে ভারতবর্ষকে ভালোবেসে দেশ ছেড়ে এখানে করলেন, স্বামীজির মহান শিষ্যা, এইভাবে শ্রদ্ধা তো করতাম। আমি তখন ইনস্টিটিউট অফ কালচারে আছি, ব্যক্তিগত কথা বলছি, মানে আমাদের মানে এটা অনেকের সঙ্গে মিলবে বলে বলছি, যে আছি ওখানে বেশ কিছুদিন আছি, ব্রহ্মচারী ওখানে ছিলাম, সন্ন্যাসের পরে ওখানে ছিলাম, তো সন্ন্যাস শব্দ হয়েছে। এমন সময় আমাকে একটা বক্তৃতা করতে বলা হলো ওখানে। সেই বক্তৃতার আয়োজন করেছিলেন নিবেদিতা ব্রতী সংঘ, শান্তনা দাশগুপ্ত একজন খুব নামকরা মহিলা ছিলেন, তিনি প্রতিষ্ঠাতা, বিদুষী মহিলা, বিরজানন্দজি দীক্ষিত, মানদা শঙ্কর দাশগুপ্তের কন্যা, বেথুন কলেজের অর্থনীতির লোক ছিলেন, অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন, প্রিন্সিপাল হয়েছিলেন কিনা আমার খেয়াল নেই, অর্থনীতিবিদ্যার তার বিখ্যাত বই আছে। প্রথম আমরা যখন ছাত্র, তার যে বইটি আলোড়ন সৃষ্টি করেছিল সেটি হচ্ছে বিবেকানন্দের সমাজ দর্শন। বিবেকানন্দের সমাজ দর্শন অদ্ভুত বই, সে সময় মার্কসিজমের যুগ। সেইখানে তিনি এমন একটি গ্রন্থ লিখলেন যেখানে দেখা যাচ্ছে এই সমাজতত্ত্বও যদি বলা যায় যে স্বামীজি কত গভীর এবং কত ভবিষ্যতের দিকে তাকিয়ে বলেছেন, কত পরিপূর্ণ, এবং তার তুলনায় অন্য সমাজ দর্শনগুলোর মধ্যে অনেক অপূর্ণতা আছে, সেটি তিনি এত আবেগের বশে বলা নয়, যুক্তি দিয়ে তিনি প্রমাণ করেছেন। তা যাই হোক, তার তিনি নিবেদিতা ব্রতী সংঘের পক্ষ থেকে তিনি একটি বক্তৃতার আয়োজন করলেন, নিবেদিতার কি বোধহয় যে নিবেদিতার ভারত চিন্তা না এরকম কি একটা। তা আমি নিবেদিতা তো জীবনী একটু পড়েছি, এমন কিছু পড়িনি। কোন বই পড়বো? সমকালীন ভারতবর্ষ পড়ে তার জীবনীটা পড়লাম, দুটো জীবনী পড়লাম। একটা বক্তৃতা করতে গেলে, অন্য ধরনের বক্তৃতা করতে গেলে তো পড়াশোনা করতে হয়, সেই জন্য ওই মুক্তিপ্রাণা মাতাজির নিবেদিতা জীবনী আছে বাংলায়, আত্মপ্রাণা মাতাজির ইংরেজি জীবনী আছে, খুব সুন্দর জীবনী, এগুলো পড়লাম, খুবই সুন্দর। তারপরে সমকালীন ভারতবর্ষ পড়তে শুরু করেছি। সমকালীন ভারতবর্ষ পড়তে 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 একদম তার মধ্যে হারিয়ে গেছি। ওরে বাবা, মহাসমুদ্র। এবং সত্যি সত্যি আমার মনে এই ভারতবর্ষের জন্য তার যে অবদান, ভারতবর্ষকে যে তার চেনা, কিভাবে তিনি চিনেছেন এবং কি গভীর, এবং তিনি যখন আমাদের চোখের সামনে তুলে ধরছেন সেগুলো কতটা সত্য বলে মনে হয়। সেটা আমার যে মনোভাবটা হলো, একটা লজ্জা লাগলো মানে যে কিছুই তো নিজের দেশকে চিনিনি, কিছুই নিজের দেশকে চিনিনি, এটা মনে হতে। আমি লোকের সঙ্গের কাছে শুনেছি, তিনি ওই ভুলে যাচ্ছি এক্ষুনি, একজন কবি ছিলেন, রবীন্দ্রনাথের কাছে ছিলেন, লোকের সঙ্গে পরে খুব পরিচয় হয়েছিল, এক্ষুনি নামটা ভুলে যাচ্ছি, হয়তো মনে পড়বে। তো লোকের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিলেন, তিনি শান্তিনিকেতনে থাকতেন। রবীন্দ্রনাথও নাকি মাঝে মাঝে বলতেন, এটা আমি কোনো জায়গায় লিখেওছি, যে রবীন্দ্রনাথও বলতেন যে ভারতকে কি আমরা চিনতাম, নিবেদিতাই তো চেনালেন। এ কথাটা তার সেই কবি বলতেন, মানে রবীন্দ্রনাথের কাছে ছিলেন, তিনি বলতেন, এবং তার সঙ্গে পরে লোকের সহানন্দজির পরিচয় হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বলছেন যে আমি ভারতবর্ষকে চিনেছি বিবেকানন্দের রচনাগুলি পড়ে, আর বিবেকানন্দকে চিনেছি নিবেদিতার রচনাগুলি পড়ে। অবশ্যই ভারত সংক্রান্ত চিন্তা, ভারত সংক্রান্ত চিন্তা, যে
স্বামীজির যে ভারতকে চিনতে গেলে বিবেকানন্দ, এবং বিবেকানন্দের ভারত দৃষ্টিটা নিবেদিতার মাধ্যমে বোঝা যায়। কেন বোঝা যায়? যে নিবেদিতার সঙ্গে স্বামীজির অনেক আলোচনা হয়েছে। তিনি লেকচার্স ফ্রম ভারতবর্ষে ফিরে এসে, ভারতে বিবেকানন্দ বক্তৃতা বই পাই, যে বিদেশ থেকে ফিরে এসে তিনি যে ভারত সম্বন্ধে বক্তৃতা দিয়েছেন, ইংরেজিতে সেটার নাম হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, সেটা আছে। সেটা পড়েই নেতাজি সুভাষচন্দ্রের জীবন পাল্টে গেল 14-15 বছর বয়সে। তিনি কটকে ছিলেন, হেডমাস্টার খুব আদর্শবাদী লোক, এবং হেডমাস্টার বোঝেন এই ছেলেটি অসাধারণ, তাঁরও হেডমাস্টারকে খুব ভালো লাগে, হেডমাস্টারই তার তখন আদর্শ, এবং হেডমাস্টার তার মধ্যে এটাকে মুদ্রিত করেছেন যে তুমি সাধারণ হবে না, এবং তিনি নিজেও সাধারণ হতে চান না, তার জীবনে একটা দাগ ফেলে যাবেন তিনি, কিন্তু কোন দিকে গিয়ে জীবনে দাগ কাটবেন, কি পথটা নেবেন, সেটা সম্বন্ধে দ্বিধা। 14-15 বছর, জাস্ট 15 থেকে 16-র দিকে যাচ্ছে। এমন সময় একজনের বাড়িতে গেলেন, আত্মীয় বা শিক্ষক বা বন্ধু, এরকম কেউ, বন্ধু নয় আত্মীয়, মানে সমবয়স্ক নয়, আত্মীয় বা শিক্ষক, এবং সবসময় তো পড়তেন, তো ভোরেশাস রিডার ছিলেন, সেটা আমি সুভাষচন্দ্রের কথা বলছি। তো তিনি যেতে যেতে তিনি গিয়েই সেখানকার লাইব্রেরিতে চলে গেছেন, ব্যক্তিগত লাইব্রেরি তো অনেকের থাকে, সেখানে গিয়ে একটা বই তুলে নিলেন, এবং ভাগ্যক্রমে সেই বইটি একটি যুগান্তকারী ক্ষণ। অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র তো স্বামীজিকে দেখেননি, যখন স্বামীজির দেহত্যাগ হয়েছে তখন তার 5 বছর বয়স। 1897 খ্রিস্টাব্দে যখন স্বামীজি ফিরছেন, আকাশে বাতাসে বিবেকানন্দ, এটা শঙ্করীবাবু বলছেন। উনি বলছেন যে আমরা বিশ্বাস করি মহাপুরুষের, সারা ভারতবর্ষে তখন বিবেকানন্দ, আকাশে বাতাসে বিবেকানন্দ আসছেন, বিবেকানন্দ আসছেন, এসেছেন। জানুয়ারি মাস মানে বিবেকানন্দ আসছেন। বিবেকানন্দ ভারতবর্ষে মাটিতে পদার্পণ করছেন 26শে জানুয়ারি, এখন যে ভারত। শ্রীলঙ্কা ধরলে 16ই জানুয়ারি, 1897 26শে জানুয়ারি এখানে পদার্পণ করছেন, তার মাত্র 3 দিন আগে। কিন্তু বিবেকানন্দ আসছেন, এটা যে পুরনো খবরের কাগজে পাওয়া যায়, চেন্নাইয়ে আসছেন উনি, কলম্বোতে আসছেন উনি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে বর্ণনাগুলো কিরকম জানেন তো? উনি কলম্বোতে জাহাজ থেকে নেমেছেন, যারা অভ্যর্থনা দেবেন কি কষ্ট লাগে, মানে নিজেদেরও তো অভিজ্ঞতা আছে, অনেক জায়গায় গেছি, এই যখন গোলপার্কে ছিলাম, গ্রামেগঞ্জে যুব সম্মেলনে যেতাম, এরকম অভিজ্ঞতা আছে। তখন আমি স্বামীজির কথা ভাবছি, গরমের মধ্যে গিয়ে অনেক দূর গিয়ে, সে গাড়িতে করে কিছু দূর গেলাম, তারপরে ভ্যান রিক্সা, মানে জানেন তো গরুর সাইকেল রিক্সা, সেটা করে কিছুতে গেলাম, গিয়ে একটা গ্রামের মাঝখানে দাঁড়ালাম, এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। তো হতোই। তারপরে নিয়ে যাচ্ছেন, তখন আমার কি প্রাণ, যাচ্ছি, যেতে 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 সোজা আমার দেরি হয়ে গেছে, সোজা স্টেজে বসিয়ে দিল একদম গরমের মধ্যে। কিন্তু স্টেজে বসেই তখন ভাবছিলাম যে স্বামীজিকে তো ঠিক তাই করেছিল, জাহাজ থেকে কলম্বোতে নিয়েছেন, নিয়েই শোভাযাত্রা, মাইলের পর মাইল শোভাযাত্রা, ওপরে একদম ভর্তি, দুপাশে সবাই, মেয়েরা ছেলেরা সব, ওপরে মেয়েরা দাঁড়িয়ে আছে, তারা সব খই বিসর্জন করছেন। এবং ইয়েটা কি বলছে, ভাষাটা কি, যে রাস্তা যেন, কলম্বো শহর যেন সি অফ হিউম্যান হেডস, যেন নরমুণ্ডের সমুদ্র, কাগজে লেখা আছে সি অফ হিউম্যান হেডস, যাচ্ছেন তিনি, ওখানে এসেছেন। কিন্তু ভারতবর্ষে এই ভূমধ্যে 26শে জানুয়ারি এলেন, কাজেই আকাশে বাতাসে বিবেকানন্দের নাম। শঙ্করীবাবু বলছেন যে আমরা বিশ্বাস করি যে এই আকাশে বাতাসে যে ভাব থাকে, সেটা মানুষের মনে সঞ্চারিত হয়। সুভাষচন্দ্রের মা কথামৃত পড়তেন, নিয়মিত কথামৃত পড়তেন, আর সুভাষচন্দ্রের বৌদি, যিনি তার যেন আরেক মা, ওই শরৎচন্দ্র বসুর স্ত্রী, একজন বোধহয় প্রভাবতী দেবী, আরেকজন বিভাবতী দেবী, তিনি কিন্তু স্বামীজির রচনাগুলি পড়েছেন। কাজেই এই বিবেকানন্দের তরঙ্গ কোনো রকমে, সেটা শঙ্করীবাবুর কথা, কোনো রকমে কিন্তু ওই প্রভাবতী দেবীর মধ্যে, সুভাষচন্দ্রের মাতার মন থেকেই তো শিশু মন পায়, তো সেই মাতার মনের মধ্যে শিওর রামকৃষ্ণ বিবেকানন্দ প্রভাব বিস্তার করেছে, যার জন্য 3 দিন আগেই জন্মগ্রহণ করেছেন একজন, যার সম্বন্ধে শঙ্করী প্রসাদ বসুর কথা হচ্ছে যে বিবেকানন্দ যে দুটি মহিধর ব্যক্তিত্বকে অবলম্বন করে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে প্রবেশ করেছিলেন, তার একটি মহিধর তো বুঝতে পারছেন, একটা বিরাট বৃক্ষ নাকি পাহাড় কি মহিধর,
যে দুটি মহীধরকে অবলম্বন করে বিবেকানন্দ ভারতবর্ষের রাজনৈতিক জগতে প্রভাব বিস্তার করেছেন, তার একটি হলো ভগিনী নিবেদিতা এবং আরেকটি সুভাষচন্দ্র। সুভাষচন্দ্রের কথা আমরা সকলে জানি, ভগিনী নিবেদিতার কথা আমরা জানি না, জানতামই না, যদি না ওই সমকালীন ভারতবর্ষের এই সেই শঙ্করী প্রসাদ বসু তার এই বইগুলো না বের করতেন। এবং তাকে যে বারবার ধরে অনুপ্রেরণা দিয়েছেন তিনি হচ্ছেন দুজন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী। একজন হচ্ছে তখন ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয়েছে, নিত্য স্বরূপানন্দজির প্রতিষ্ঠাতা, তিনি শঙ্করীবাবুকে বলছেন যে তুমি সারা ভারতবর্ষ ঘুরে অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে, তুমি নাও, এখনো বিবেকানন্দ সম্বন্ধে অনেক কিছু আছে। ওই বিবেকানন্দ সম্বন্ধে খুঁজতে গিয়ে দেখলেন তিনি শুধু বিবেকানন্দ অ্যালায়েড সব কিছু খুঁজেছেন, সংবাদপত্র, অদ্ভুত অদ্ভুত, এটাও তার জীবনের অদ্ভুত ঘটনা যে একদম খনি ছিল। তিনি খুঁজে 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 বিবেকানন্দ খুঁজতে খুঁজতে বিবেকানন্দকে পাচ্ছেন, নিবেদিতাকেও পাচ্ছে। কাজী বিবেকানন্দকে পেতে পেতেই এরা সব উৎসাহ দিয়েছেন। আরেকজন হচ্ছেন ভরত মহারাজ, নাম শুনেছেন? স্বামী অভয়ানন্দ মহারাজ, তিনি সবসময় সিস্টারকে নিয়ে কাজ করেন। সেই জন্য শঙ্করী প্রসাদ বসু ওই বইটির মধ্যে বলছেন যে দুঃখের বিষয় আমাদের কোনো রাজশক্তি বলতে ভারত সরকার বা রাজ্য সরকার, তারা কেউ ভগিনী নিবেদিতা সম্বন্ধে করেনি। কিন্তু এটা বলতে গেলে কিন্তু এটা সত্য কথা যদি বলতে হয় যে ভগিনী নিবেদিতা যখন শতবর্ষ হচ্ছে, সত্যি সত্যি আমরা অন্য কারোর কাছ থেকে কোনো সহায়তা পাইনি। মানে ভগিনী নিবেদিতার জন্ম শতবর্ষটাকে যে বিরাটভাবে পালন করবে, জন্ম শতবর্ষ না 150, সেটা কিন্তু হয়নি। কিন্তু এই বর্তমান রাজ্য সরকার কিন্তু তাদেরই ইয়েতে কিন্তু আমরা নিবেদিতার বাড়িটা পেয়েছি, এটা স্বীকার করতে হবে। ওই দার্জিলিংয়ে যে নিবেদিতার বাড়ি, এমনকি সারদা মঠে যে নিবেদিতার যে বাড়িটা যেখানে থাকতেন, যেটাতে এখন মিউজিয়াম হয়েছে, সেটিও কিন্তু এই বর্তমান রাজ্য সরকারের ইয়েতেই হয়েছে। কিন্তু শঙ্করীবাবু যখন লিখছেন তখন শঙ্করীবাবু বইতে আরো আগের, সেখানে তিনি এটি বলেছেন, দুঃখের বিষয় যে কোনো সরকার ভগিনী নিবেদিতার জন্য কিছু করেনি। যদি ভগিনী নিবেদিতার জন্য কেউ করে থাকে, অনেক সেটা তাদের কর্তব্য, সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন। আমরা একদম ওই যে নিবেদিতার যে বিদ্যালয়টি করলেন, সেই বিদ্যালয়টিকে তো জান দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন সারদানন্দজি, ওটা তো রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় ছিল, একদম জান দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন বিদ্যালয়টিকে। তারপর আমরাই তো এটা এখন সারদা মঠে, আপনারা এটা জানেন যে স্বামীজির স্বপ্ন ছিল যে মেয়েদের একটি মঠ তৈরি হবে, মেয়েদের একটি মঠ হবে। আমাদের সাধু ব্রহ্মচারীদের জন্য একটা নিয়মাবলী আছে, সেটা কেউ পড়তে পারে না, শুধু সাধু ব্রহ্মচারীরাই পড়তে পারে। সেটাতে 1 নম্বর নিয়ম একটা আছে, সেটা বলা যেতে পারে ঠাকুরের ভাব হচ্ছে কি অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে চলো, অদ্বৈত জ্ঞান। 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর নিয়মটাই হচ্ছে এই যে রামকৃষ্ণ মঠ হয়েছে ছেলেদের জন্য, তেমনি গঙ্গার ওপারে একটি মেয়েদের জন্য স্ত্রী মঠ হবে। তারপর একে একে বলছেন স্ত্রী মঠের সঙ্গে পুরুষ মঠের কোনো সম্পর্ক থাকবে না, স্ত্রী মঠ স্বাধীন হবে। বৌদ্ধ যুগে স্ত্রী মঠ ছিল, কিন্তু বৌদ্ধ যুগে স্ত্রী মঠ ওই পুরুষ সন্ন্যাসীদের অধীনে ছিল, কিন্তু একেবারে স্বাধীন মঠ হবে, সেখানে স্ত্রীরাই চালাবে, নারীরাই চালাবে, এক ভাব, ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব, কিন্তু নারীরাই চালাবে। এটা স্বামীজির স্বপ্ন ছিল, স্বামীজি করে যেতে পারেননি, কিন্তু স্বামীজির স্বপ্নকে ইয়ে করার জন্য শঙ্করানন্দ মহারাজ, তারপরে তার আগে যারা ছিলেন বিশুদ্ধানন্দ মহারাজ, নির্বাণানন্দ, বীরেশ্বরানন্দ, বিশেষ করে এই শঙ্করানন্দজি, এই যে শঙ্করবাবু বলেছেন না, কেউ যদি নিবেদিতাকে বাঁচিয়ে রাখার জন্য, নিবেদিতার স্মৃতিকে বাঁচিয়ে কেউ যদি কিছু করে থাকে, রামকৃষ্ণ মিশন করেছে। কেন? ওই শঙ্করানন্দজি মহারাজ, তিনি কিন্তু নিবেদিতার একেবারে সেক্রেটারি ছিলেন, একদম নিবেদিতার সেক্রেটারি। নিবেদিতা অনেক গোপন রাজনৈতিক মানে তখন তো দেশাত্মবোধক, রাজনীতির চেহারা এরকম নয়, দেশপ্রেম, ইংরেজকে সরাতে হবে, অনেক, এবং নিবেদিতা, এগুলো যদি সময় হয় বলবো একটু, নিবেদিতা এতে দক্ষতা ছিল, তার কারণ হচ্ছে সেইভাবেই তিনি তৈরি হচ্ছেন, ঠাকুরের চিহ্নিত। স্বামীজি যেদিনকে আসছেন, কালকে তো জন্মতিথি, স্বামীজিকে মা দেখিয়ে দিয়েছেন, জানেন তো সেটা, মা দেখিয়ে দিয়েছেন যে এরা আসবে। স্বামীজি ঠাকুরের যখন সমস্ত একটু একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠাকুরের যখন সমস্ত সাধনা হয়ে গেল, তখন ঠাকুরকে মা দেখিয়ে দিলেন, তোমাকে একটা সংঘ করতে হবে, এই স্বামীজি আসবে, অমুক আসবে, রাখাল আসবে, মাস্টারমশাই আসবে, এরা আসবে, পূর্ণ আসবে, সব আসবে। তারপর একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর দেখলেন যে কাশী থেকে একটা রেখা এখানে এলো, সেটা নিশ্চয়ই 1863 খ্রিস্টাব্দের ওই জানুয়ারি মাসেই হবে।
হয় হয় এই 12ই জানুয়ারি বা কিছুদিন আগে হবে। ঠাকুর হাততালি দিয়ে বললেন আমার লোক চলে এসেছে। তাই তো। এদিকে নিবেদিতা যখন এই রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে এলেন, স্বামীজির সঙ্গে দেখা হওয়ার পরে বলছেন গুরু ভাইদের, আমি শ্রীরামকৃষ্ণের স্বপ্ন দেখেছিলাম, তখন স্বামীজির সঙ্গে আমার দেখা হয়নি। স্বামীজির সঙ্গে আমার দেখা হয়নি, তখন শ্রীরামকৃষ্ণ আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। তিনি জানতেন নাকি শ্রীরামকৃষ্ণ? কিভাবে জানলেন? মজার ঘটনার লিজল রেমোর বইয়ে আছে। তা নিবেদিতা তখন স্বামীজি চলে গেছেন, স্বামীজি চলে গেছেন কি স্বামীজি থাকতে পর আমার এক্ষুনি খেয়াল হচ্ছে না, এই বাগবাজারের বিভিন্ন জায়গায় মা থাকতেন, তখন এই বাড়ি কিন্তু হয়নি, মায়ের বাড়ি হয়নি। তা সেইখানে মা আছেন আর নিবেদিতা এসেছেন। নিবেদিতা, কিন্তু মা তো খুকি বলতেন, নিবেদিতা এসেছেন শাড়ি পরে, শাড়ি পরে এসেছেন, শাড়ি পরার তো অভ্যাস নেই। আর উনি দেখেছেন হিন্দু মেয়েরা ওই আঁচলের মধ্যে চাবি লাগে, চাবির গোছা লাগিয়ে রাখে, তাহলে উনি ভেবেছেন এটা ওদের নিয়ম শাড়ি পরা। সেই যে উনিও শাড়ি পরে আঁচলের মধ্যে কয়েকটা চাবি কোথা থেকে জোগাড় টোগাড় করেছেন বা ছিল, সেই চাবি গুছিয়ে রেখেছেন। আর তো মানে বালিকার মতন সরল, তো কথা বলতে বলতে ঝমঝম করে শাড়ির আঁচলটা পড়ে যাচ্ছে, আর উনি এরকম সারাচ্ছে। মাঝে মাঝেই মায়ের সঙ্গে কথা বলছেন, অন্য মেয়েরা বসে আছে, কথা বলতে বলতে ঝমঝম করে এই শাড়ির আঁচলটা ঝুঁকছেন বোধহয়, ওটা ভালো করে পড়তে পারিনি, মনে হয় শাড়ি নিচে পড়ে যাচ্ছে, এরকম ভাবে হচ্ছে। আবার উনি তুলছেন আর মা হাসছেন, সবাই হাসছেন। মা বলতে বলতে বললেন বাইরেও সাদা ভেতরেও সাদা। তখন জিজ্ঞেস করছি কি বললেন মা? ওদের সদানন্দ ছিলেন, মানে সদানন্দ থাকবেন না কে ছিলেন জানি না, কেউ একজন ট্রান্সলেট করে দিলেন যে হোয়াইট ইনসাইড হোয়াইট আউটসাইড, বাইরেও ইয়ে। এবং জিজ্ঞেস করলেন কে বলেছে? মা বললেন যে ঠাকুর আমাকে এই কথা বলেছিলেন, বাইরেও সাদা ভেতরেও সাদা। তখন ঠাকুর বললেন, মা বললেন যে ঠাকুর একদিন আমাকে বললেন যে আমি যেন কোথায় গেছিলাম দূর দেশে, সেখানকার সবাই সাদা 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 লোক, কিন্তু তাদের ভেতরে কি ভক্তি। যেই বলে কবে বলেছেন আমাকে বলো, মা তার তারিখ লিখে রেখেছেন। মা বললেন সে তো বলতে পারবো না, একটা আন্দাজ সাল বললেন বোধহয়, এবং বললেন যে সেদিন রথযাত্রা ছিল। যেই বলা, নিবেদিতা ওরকমই ছিলেন, কোনো কথাবার্তা নেই, ঝুট করে উঠে গেলেন নিবেদিতা। কি হলো? চলে গেলেন, ছেড়ে দিয়ে ওখানটা ছেড়ে দিয়ে চলে গেলেন, মায়ের বাড়িতে ছেড়ে দিয়ে কোথায় গেলেন? শশীভূষণ ঘোষ, তিনি ঠাকুরের জীবনী লিখেছেন, শিক্ষিত লোক তো, ইংরেজি জানেন, তার কাছে গিয়ে বললেন যে দেখো মা এই বলেছে রথযাত্রাটা কোন সাল, ইত্যাদি বল। কোন হলো? শশীভূষণ এটা বের করলো, এই সালে হবে, সেই সালের রথযাত্রা কি, কত তারিখ, বের করো ইংরেজি তারিখ। এরকম করে ওদের একদিনে না হলেও খুঁজে খুঁজে বের করে ইংরেজি তারিখটা বের করলো। নিবেদিতা ডায়েরিটা দেখালেন, বলে আমি সেদিনকে ডায়েরিতে নোট করে রেখেছিলাম, দেখা যাচ্ছে ঠিক সেই তারিখ। বুঝতে পেরেছে? মানে ঠাকুর গেছিলেন, ঠাকুরকে দেখেছিলেন, তার মানে কি? সেজন্য মা বলতেন কি, মা বলতেন সেই জন্য নিবেদিতা এখানকার কেবল তাঁর অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব ও বার্তা ওদেশে প্রচারের জন্য ওদেশে জন্মগ্রহণ করেছিল। ঠাকুরের চিহ্নিত, ঠাকুরের চিহ্নিত। যেমন স্বামীজি হচ্ছেন প্রতিনিধি, যে অনেক ভক্ত আসবে, অনেক ভক্ত আসবে, তার প্রতিনিধি হচ্ছে স্বামীজি, শ্রেষ্ঠ। লোকে কি করে, একজনকে দিয়ে জাতি বোঝায়, তো ওই যে নরেন, তারপরে তারক, শিবানন্দর, ত্যাগীরা যে আসবে, ত্যাগী কেন, ত্যাগী গৃহী সকলের শ্রেষ্ঠ প্রতিনিধি শ্রীরামকৃষ্ণের পরবর্তী যে জেনারেশন, তার শ্রেষ্ঠ প্রতিনিধি হচ্ছেন নরেন্দ্রনাথ। তেমনি বিদেশে পাশ্চাত্য থেকে আসবে, আমার ভক্তরা শুধু দেশে নয়, সারা পৃথিবীর থেকে আসবে, বিশেষ করে পাশ্চাত্য থেকে আসবে, তাদের প্রতিনিধি। শ্রেষ্ঠকে দিয়ে প্রতিনিধিত্ব হয়, একজন সামনে একজন থাকে না, শ্রেষ্ঠ প্রতিনিধি, সে হচ্ছে নিবেদিতা। যার জন্য ওই যে গেছেন, সবাইকে গেছেন, কিন্তু তাকে দর্শন স্বপ্নে দেখা দিয়েছেন, হয়তো আরো কাউকে স্বপ্নে দেখা দিয়েছেন, তাদের সঙ্গে হয়তো যোগাযোগ হয়নি, তারা হয়তো ঠাকুরের ভাব নিজের মতন করে পেয়েছেন। কাজেই নিবেদিতাও চিহ্নিত। তা কি তার জীবনটা হচ্ছে কি, নিবেদিতার জীবনে 28 সংখ্যাটা বেশ গুরুত্বপূর্ণ, মানে মানে রিপিটেড হয়েছে বারবার ধরে। তার জন্ম তারিখ এগুলো মনে রাখার জন্য 1867, স্বামীজির থেকে খুব 1867 না 68, 1867, এক মিনিট আমার একটু কনফিউশনে চল, দেখে নি। হ্যাঁ, 67, 67 কি 68-এর 28শে জানুয়ারি হচ্ছে তার জন্ম।
ও দেরি হয়ে যাচ্ছে। ভুল বলা তো ঠিক নয়, সেই জন্য একটু শিওর হয়ে নি। 67 আমার মনে হচ্ছে, কিন্তু 28 অক্টোবর 1867, 28 অক্টোবর আয়ারল্যান্ড। তার বাড়িটা পাওয়া যায় না। আমি ঠাকুরের কৃপায় সৌভাগ্য হয়েছিল যাওয়ার 2 বছর আগে। তা বাড়িটা পাওয়া যায় না, পাড়াটা একটু পাওয়া যায়। তিনি বেশি দিন আয়ারল্যান্ডে থাকেননি, অল্প বয়সে চলে গেছিলেন। আর যেহেতু পাড়াটা পাওয়া যায়, মানে রাস্তাটা পাওয়া যায়, এবং ওদের দেশে কি হয় ওইসব, সেই জন্য একটা জায়গায় ব্লু প্লাক, একটা দোকানে আমরা একটা ব্লু প্লাক বলে টোলে ওই রাস্তাটাতে ওখানে লাগানো হয়েছে, নিবেদিতা এই রাস্তায় কোনো জায়গায় ছিলেন। তা 28 অক্টোবর তার জন্ম। 28 বছর বয়সে, সেই জন্য 1867, 28 বছর বয়সে তার স্বামীজির সঙ্গে সাক্ষাৎ 1895 খ্রিস্টাব্দে, ওই লন্ডনে নভেম্বর মাসে। তিনি লন্ডনেই বেশি দিন কাটিয়েছেন। তারপরে 28 বছর বয়সে তিনি ভারতবর্ষে এসেছেন। 1898 খ্রিস্টাব্দে তিনি 28 বছর বয়সে স্বামীজির সঙ্গে দেখা। 1867 খ্রিস্টাব্দের 28 অক্টোবর তার জন্ম। তারপরে 28 বছর পরে 1895 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের লন্ডনে তার সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎ। আর স্বামীজির আহ্বানে তিনি যে ভারতবর্ষে যখন যেদিনকে এলেন সেটা হচ্ছে 1898। স্বামীজি 1897-তে ভারতে ফিরে এলেন। 1 বছর পরে তিনি এলেন, সেই তারিখটা হচ্ছে 28 জানুয়ারি। তা নিবেদিতার জন্ম তো 28 অক্টোবর 1867। নিবেদিতা ডেডিকেটেড এমন একজন, তাকে ভারতবর্ষের 2 মহাপুরুষ, নবজাগরণের 2 নক্ষত্র পুরুষ, তার নাম দিয়েছেন। স্বামীজি দিয়েছেন নিবেদিতা, ডেডিকেটেড, একেবারে উৎসর্গীকৃত। আর রবীন্দ্রনাথ বলেছেন তিনি ছিলেন লোকমাতা। রবীন্দ্রনাথ আলাদা ভাষায়, স্বামীজি আলাদা ভাষায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে রবীন্দ্রনাথ তার সম্বন্ধে যা বলেছেন তার চরিত্রের সঙ্গে খুব মিলে যাচ্ছে সেগুলো। তো একজন বলছেন লোকমাতা, আরেকজন বলছেন নিবেদিতা। সেই জন্য শঙ্করীবাবু এই দুটো নামকে মিলিয়ে তার এটার নাম দিয়েছেন নিবেদিতা লোকমাতা। তা তার যে আমরা জীবনী পাচ্ছি, সেই জীবনীর জন্য শঙ্করানন্দজি মহারাজ সবসময় বলে যা মেটেরিয়াল আছে তিনি সেগুলোকে, যত মেটেরিয়াল আছে তিনি কালেক্ট করেছেন, সেই কালেক্ট করে তিনি রেখে দিয়ে গেছেন। বিশেষ করে একজন ছিলেন অনির্বাণ, ঋষি অনির্বাণ, তার কাছে ভগিনীর অনেক চিঠি ছিল, নিবেদিতার চিঠিগুলো, সেগুলো তিনি যখের ধনের মতো আগলে রেখেছিলেন। সেই চিঠিগুলো তিনি শঙ্করী প্রসাদ বসুকে দিয়ে গেছিলেন। এসবের ফলে এই নিবেদিতার সম্বন্ধে এগুলো আবিষ্কৃত হয়েছে। কিন্তু এর আগে ওই দুটি অমূল্য জীবনী, তার আগে লিজেল রিমো একটা ফরাসি জীবনী লিখেছিলেন, সেটির অনুবাদ করেছিলেন নারায়ণী দেবী। কিন্তু শঙ্করী প্রসাদ বসুর সেই বইটি প্রকাশ করাতে আমরা নিবেদিতা হাজার হস্তে তিনি কাজ করেছেন। তার যে 1000 রূপ, সেটা আমরা দেবী দুর্গাকে আমরা দশরূপা বলি, দশভুজা বলি, নিবেদিতাকে 1000 ভুজা বললেও বোধহয়, শত সহস্র ভুজা বললেও বোধহয় অত্যুক্তি হয় না। সেটি শঙ্করী প্রসাদ বসুর জন্যই হয়েছে। আমি এক জায়গায় বলেছিলাম মানে যখন নিবেদিতার ওই 125 বছর ইয়েতেই আমরা বলেছিলাম, আমি 125 না 50 বছর হয়ে গেছে না নিবেদিতার, স্বামীজির কত বছর, হ্যাঁ 150 বছর তো হয়ে গেছে। তার সেই সময় যে আমাদের শাস্ত্রে ঋষি ঋণ আছে, দেব ঋণ আছে, আচার্য ঋণ আছে। ঋষিদের কাছে আমরা ঋণী, এত ঋষি জন্মেছে তাদের কাছে তো আমরা ঋণ আছে। আচার্য ঋণ, শিক্ষকদের কাছে ঋণ আছে। দেবতাদের কাছে আমাদের ঋণ আছে। আর আছে পিতা ঋণ আছে, মাতা ঋণ আছে। ভগিনী ঋণ কোথাও নেই। কিন্তু এই ভগিনী নিবেদিতার জীবনী পড়লে মনে হবে, তার যদি অ্যাক্টিভিটিস দেখি মনে হবে ভগিনী ঋণ হয়ে গেছে আমাদের। এই ঋণগুলো শোধ করা যায় না, এগুলো মনে রেখে একটু একটু জীবনটাকে তৈরি করতে হয়। তা এই শঙ্করী প্রসাদ বসুর মতন ভাই এসছিলেন, ভগিনীর একজন ভাই, যে
মানে ভগিনীকে স্বামীজি আশীর্বাদ করেছিলেন যে ভবিষ্যৎ ভারত সন্তানের প্রত্যেকের জন্য তুমি একাধারে জননী, সেবিকা এবং বন্ধু হয়ে ওঠো। জননী সম, ভগিনী মানে তো সিস্টার, কিন্তু সিস্টার, ভগিনী আর মা, এদের ভূমিকাটা পাল্টে যায় অনেক সময়। রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছেন, ছোট্ট কবিতা, দিদি পড়েছেন? হ্যাঁ, দিদি, দিদি কবিতাটা হচ্ছে মায়ের প্রতিনিধি। যে একটা ছোট্ট ভাইকে নিয়ে গ্রামের কৃষকের ছোট্ট মেয়ে দিদি, সে গেছে মাঠে গেছে, মাঠে সে গেছে, মাঠে গরুটাকে নিয়ে গেছে, তো ভাইটা ছোট, গরুটাকে নিয়ে তিনি গেছে, ভাইটাকে একদিকে ধরে আছে আর এই পাশে গরুটাকে সে নিয়ে কাজ করছে। চাষির মেয়েকে তার করতেই হয় চাষের কাজ। এমন সময় গরুটা বোধহয় ভাইটার দিকে এরকম কিছু করেছে, আর ভাই ভয় পেয়ে গেছে। তখন দিদি একটু দূরে ছিল, ভাই ভয় পেয়ে গেছে গরু কি করেছে, তখন দিদি এসে কি করলো, একেও জড়িয়ে ধরলো, গরুটাকেও জড়িয়ে ধরলো। হ্যাঁ, তার রবীন্দ্রনাথের কথাটা, আমার কবিতাটা মনে নেই, জননীর প্রতিনিধি ছোট্ট সেই দিদি, এই কথাটা আছে। জননীর প্রতিনিধি, দিদি হচ্ছে জননীর প্রতিনিধি, ছোট্ট সেই দিদি। তা ভগিনী নিবেদিতাকে স্বামীজি সেই আশীর্বাদ করেছিলেন, তুমি তো সিস্টার তো বটেই, কিন্তু ভগিনী হলেও তিনি হচ্ছেন জননী। তা তিনি জন্মের আগের থেকেই নিবেদিত। কি, যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, ভারতবর্ষের নিবেদিতা ভারতবর্ষে যে ভূমিকা অবলম্বন করবেন, সেখানে দুটো জিনিসের প্রয়োজন ছিল। একেবারে ক্ষাত্র তেজ দরকার ছিল, স্বদেশ প্রেম দরকার ছিল, ভারত প্রেম দরকার ছিল, মানে ক্ষাত্র তেজ, ক্ষত্রিয় সুলভ তেজ, তেজস্বিতা এসবের দরকার ছিল। আর সঙ্গে সঙ্গে ভারত মন্ত্রে তো আধ্যাত্মিকতা, তীব্র আধ্যাত্মিক বোধ দরকার ছিল। তা নিবেদিতার একজন ভাই ছিলেন, একমাত্র ভাই, রিচমন্ড নোবেল। তিনি বলছেন, ছোটবেলার থেকেই আমার দিদির মধ্যে দুটো বৈশিষ্ট্য দেখা যেত, একটা হচ্ছে স্বদেশ প্রেম, আরেকটা হচ্ছে আধ্যাত্মিকতা, ধর্মবোধ এবং স্বদেশ প্রেম। ভারতের সেটা দরকার ছিল। এবং পরিবারটাও যেভাবে তিনি বড় হয়েছেন, পারিবারিক পরিবেশও তাই। তার বাবা ছিলেন ধর্মযাজক স্যামুয়েল নোবেল, মাও খুব ভীষণ ধার্মিক ছিলেন, ভক্তিমতী ছিলেন। তা প্রথম সন্তান হচ্ছে যখন, তখন স্বভাবতই মায়ের মনে একটু নার্ভাসনেস আছে। তা মা ভগবানের কাছে প্রার্থনা করছেন। তখনকার দিনে শিশু মৃত্যু অনেক হতো, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু হতো, কাজেই প্রসব ব্যাপারটা তো খুব একটা চিন্তার ব্যাপার। তখন তিনি মায়ের কাছে, মা মানে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে যদি সুখব প্রসব হয়, সন্তানটি যদি নির্বিঘ্নে জন্মগ্রহণ করে, তবে আমি তাকে তোমারই কাজে দেব। কাজেই জন্মগ্রহণের আগেই তিনি নিবেদিত। সেই নিবেদিতা জন্মগ্রহণ করলেন, মার্গারেট নোবেল তিনি জন্মগ্রহণ করলেন। বাবা খুব সেবাপরায়ণ ছিলেন, প্রবল পরিশ্রম করতেন দরিদ্রদের মধ্যে, ধর্মপ্রচার, দরিদ্রদের সেবা, যার জন্য অত্যন্ত অল্প বয়সে, 40ও হয়নি, তিনি এই যক্ষা রোগে দেহত্যাগ করলেন। কিন্তু বাবা বুঝতেন যে এই মেয়েটি সাধারণ নয়। যাওয়ার আগে মাকে বলেছিলেন যে একদিন এই মেয়েটির জন্য একটা বিরাট আহ্বান হবে, ওয়ান ডে শি উইল স্প্রেড হার উইংস, ডোন্ট হোল্ড হার ব্যাক। একদিন ওর জীবনে একটা বড় আহ্বান আসবে, তখন ওকে ধরে থেকো না, বুঝতে পেরেছিলেন। আর ভারতের কথা শুনেছিলেন প্রথম, ওই বাবা ধর্মযাজক ছিলেন, বাবারই এক ধর্মযাজক বন্ধু বেশ কিছুদিন সে ভারতবর্ষে ছিল। আমরা সবাই তো আর ইংরেজ শাসকদের মতন না, অনেকেই ভারতবর্ষকে ভালোবাসতেন। এবং ভারতবর্ষ যে একটা অসাধারণ দেশ, যার মধ্যেই ধর্মবোধ আছে, যারাই শুদ্ধচিত্ত তারা বুঝতে পারে। কাজেই সেই যে ধর্মযাজক, তারপরে সে অবসর নিয়ে ফিরে গেছে লন্ডনে, আয়ারল্যান্ডই হবে, ফিরে গেছেন, কিন্তু ভারত তার মনে দাগ কেটেছে। এবং তিনিও বুঝেছিলেন যে এই মেয়েটি একটা অসাধারণ মেয়ে হবে। তো সে এসে মেয়েটির সঙ্গে গল্প করত, তাকে বলেছেন তুমি ভারতের গল্প, তুমি কখনো ভারতে যেও, ভারতের কথা বলতেন, অদ্ভুত দেশ। প্রথম শুনলেন ভারতের কথা তার কাছে। সেই ধর্মযাজক বন্ধু চলে গেল, তারপরে বাবাকে বললেন, বাবা ভারত কোথায়? তখন ভারত একটা বোধহয় ম্যাপ বা একটা গ্লোবের মধ্যে বাবা দেখিয়ে দিলেন, এই ভারত, একদম পরম মমতায় সেই জায়গাটার উপরে ছোট্ট হাতটা বললেন। ছোট্ট হাতই বলবো কেন, 10 বছর বয়সী বাবা মারা গেছে, তা সেই ভারত তাকে ডাক দিচ্ছে। পরবর্তীকালে
তিনি তার মনের কথাগুলো তিনি বলতেন মিস ম্যাকলাউডকে বেশি। বলে জানো, মিস ম্যাকলাউডকে কবে বলছেন? যখন ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ বলে একটা বই তিনি লিখছেন, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ। এই বইটি সেই সময় দেশে বিদেশে সব জায়গায় সাড়া ফেলেছিল। নিবেদিতার কথা একটু বলতে হয়, তা বলবো এগুলো। বাবা ছিলেন তো ধর্মযাজক, সেবাপরায়ণ, কাজেই ভক্তির পরিবারে, ঈশ্বর ভক্তির পরিবারে তার জন্ম। বাবা মারা গেলেন, 10 বছর বয়স থেকে তিনি মাতামহর কাছে চলে গেলেন, হ্যামিল্টন। আর এই হ্যামিল্টন ছিলেন আয়ারল্যান্ডের হোম রুল আন্দোলনের, স্বাধীনতা সংগ্রাম আন্দোলনের একজন খুব প্রভাবশালী নেতা। তা এই নাতনিটিকে তিনি সাথে সাথে নিয়ে যেতেন, গুপ্ত সমিতির সঙ্গে কথা বলা, কি করা ইত্যাদি তিনি নিয়ে যেতেন। তিনি বুঝেছিলেন এই মেয়েটি অসাধারণ বুদ্ধিমতী, যার ফলে পরবর্তীকালে নিবেদিতা এই গুপ্ত সমিতি, এগুলো অনেকে প্রথম অস্বীকার করেছিল যে না না, নিবেদিতা রাজনীতির ব্যাপারে, ভারতের স্বাধীনতা সংগ্রামে এসব কিছু করেননি, অংশগ্রহণ কিন্তু করেছেন। শঙ্করীবাবু সেটিকে প্রমাণ করেছেন। এই গুপ্ত সমিতি কি, কিভাবে কথা গোপন রাখতে হয়, এগুলো তিনি জানতেন এবং এগুলো তিনি শেখাতেন। এবং এগুলো জানতেন কিন্তু শঙ্করানন্দজি মহারাজ, অমূল্য মহারাজ, তিনি তার সেক্রেটারি ছিলেন। কাজে নিবেদিতার মধ্যে ওই যে ঠাকুরের চিহ্নিত তো ভারতবর্ষের জন্য দরকার, সেজন্য ভারতবর্ষের জন্য তখন যা দরকার সেইভাবে ভগিনীকে, ঠাকুর ওইভাবেই ওরকম পরিবেশের মধ্যে আমাদের ভগিনীকে তিনি বড় করে তুলছেন, যে একদিকে ধর্মের প্রভাব, আরেকদিকে এই রাজনীতি করার জন্য, ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য যে ক্ষাত্র তেজ দরকার সেটা তিনি দিচ্ছেন। এইভাবে তিনি বড় হচ্ছেন এবং শিক্ষার প্রতি ভীষণ আগ্রহ, খুব কষ্ট, ছোটবেলার থেকে নিঃস্বার্থ এবং সাহস এবং খুব শান্ত। ছোটবেলার একটা ছবি পাওয়া যায়, দেখবেন মেয়েটি যে অসাধারণ, একটি স্কুলের মেয়ের ছবি আছে, ব্যক্তিত্ব যে আছে, কিরকম ব্যক্তিত্ব জানেন? কনভেন্ট স্কুলে পড়লেন তো, 16 বছর বয়সে কনভেন্ট স্কুল পড়ালো। সেদিক থেকে কিন্তু তিনি যে স্কুলের এডুকেশন অনেক বড় বড় পড়েছেন তা নয়, 16 বছর বয়সে কনভেন্ট স্কুলে পড়ে তিনি পাশ করলেন। 17 বছর পরে থেকেই তিনি স্কুলের শিক্ষার্থী হলেন। শিক্ষার্থী মানে কি, রেসিডেন্সিয়াল স্কুলের। সেখানে তিনি তাদেরকে দেখাশোনা করছেন। ভাবুন তো, 17 বছরের একটি মেয়ে 16 বছর পর্যন্ত মেয়েদেরকে দেখাশোনা করছেন, কতটা ব্যক্তিত্ব। সব জায়গায় তিনি সাকসেসফুল, সব জায়গায় তিনি দক্ষতার সঙ্গে, কতটা ব্যক্তিত্ব থাকলে এটা সম্ভব, সেটি তিনি করলেন। এবং একের পর এক শিক্ষা নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। করতে 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 স্বামীজি যখন আসছেন 1895 খ্রিস্টাব্দে, স্বামীজি প্রথমবার লন্ডনে এসেছেন। তার আগে তো এসব ঘটনা ঘটে গেছে। 1893 খ্রিস্টাব্দে স্বামীজি, এই তারিখগুলো আপনাদের মনে আছে তো? 1863-তে স্বামীজির জন্ম, তাই তো? স্বামীজির জন্ম 1863, ভগিনী নিবেদিতার জন্ম 1867। 1863-র 12ই জানুয়ারি, কালকে তিথি পুজো, তিথি ধরলে অন্য কৃষ্ণা সপ্তমী তিথি, পৌষের কৃষ্ণা সপ্তমীর তিথি। মায়ের তিথিটার ঠিক 1 মাস পর। আর রাজা মহারাজের তিথি আর ঠাকুরের তিথি 1 মাসের তফাৎ। হ্যাঁ, এরকম আর কি। আমাদের সুবিধার জন্য বোধহয় ওরা এইভাবে এসছেন। যাই হোক, 1863 খ্রিস্টাব্দে স্বামীজির জন্ম, স্বামীজির সঙ্গে ঠাকুরের দেখা 1881-82 এরকম সালে। 18 বছর, 18 বছর, এই 1881 কি 82 শুরু, 81 শেষ কি 82 শুরু, 18 বছর বয়সে বলা যায়, 18 বছর। তারপরে 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের দেহত্যাগ। 1886 খ্রিস্টাব্দে স্বামীজির বয়স 23। তারপরে পরিব্রাজক জীবন, ঘুরে বেড়ালেন, পরিব্রাজক জীবন। এই পরিব্রাজক জীবনের তাৎপর্যটা কি সেটা নিবেদিতা যেমন বলেছেন, তিনি বলাতে আমাদের মনে হচ্ছে পরিষ্কার। তো যাই হোক, তারপরে 1893, 7 বছরের পরিব্রাজক জীবন। এই পরিব্রাজক জীবন সাধুরা পরিব্রাজক হয়ে গড়ে, কিন্তু স্বামীজির পরিব্রাজক জীবন মানে হচ্ছে কি জানো তো, এটা ভারতের ইতিহাসের অঙ্গ, ভারত আবিষ্কার। শুধু বিবেকানন্দ নামে একজন সন্ন্যাসীর পরিব্রাজক জীবনের অঙ্গ নয় এই 6-7টি বছর। এটি আমাদের ভারতকে তিনি চিনেছেন, ভারতকে আবিষ্কার করেছেন, ভারত সমাজে যা কিছু তিনি বলেছেন। সেই সময়কার কি বললাম, 1893 স্বামীজি কলকাতায় এসে শিকাগোতে এলেন। এই যে শিকাগোতে এলেন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণই এলেন বলতে হয়। শিকাগো ধর্ম মহাসভা, প্রথম ধর্ম মহাসভা, প্রথম ধর্ম। আমি জলটা খুলতে বলেছিলাম, খুলে গেছে এখন। হ্যাঁ,
ঠিক আছে, সে তো তুমি কি করে জানবে আমার এখন জল খোলার দরকার হবে, হ্যাঁ, মানে জলের বোতল খোলার দরকার হবে, জানবে কি করে? হ্যাঁ, তা যাই হোক, যদি তিনি শিকাগোতে না যেতেন, এই যে শিকাগোতে আমেরিকাতে গেলেন, ঠাকুর তাকে ঠেলে ঠুলে পাঠালেন। আমরা জানি, এই কাহিনীটাই জানি, কিন্তু এটাই একমাত্র কাহিনী নয় যে স্বামীজি যেতে চাচ্ছেন না, দক্ষিণ ভারতে আছেন, তার শিষ্য আলাসিঙ্গারা কিছু টাকা জোগাড় করে দিলেন, ওরাই ঠেলছে যান। স্বামীজি ভাবছেন যাবেন, কেউ যদি টাকা জোগাড় করে দিয়ে যাবেন, কিন্তু তার মনে হলো আমি তো ঠাকুরের নির্দেশ পাইনি, যাবো কি করে, আমি তো সন্ন্যাসী, নিজের খেয়ালে তো যাওয়া উচিত নয়। সেজন্য টাকাটা মিলিয়ে দিলেন। তারপর ঠাকুর স্বপ্নে দেখা দিলেন, সমুদ্র ধরে যাচ্ছেন, আর ঠাকুর বলছেন, স্বামীজিকে বলছেন এসো, মানে ফলো করতে বলছেন, এটা আমরা জানি। তারপরে ভাবলেন নির্দেশ, তারপরে মাকে চিঠি লিখলেন, মাও বললেন তুমি যাও, মাও দর্শন পেলেন ঠাকুরের। তারপরে স্বামীজি নিশ্চিন্ত হলেন, মাও বলেছেন। কিন্তু আরো ঘটনা ঘটেছে, আরো ঘটনা, সেটাও আমরা ওই শঙ্করানন্দজির সূত্রে জানি। আরো ঘটনা কি হয়েছে, স্বামীজি তো চেন্নাইতে আছেন, তার পাশে এক ভদ্রলোক থাকতেন, দক্ষিণ ভারতীয়। তিনি শুনতেন যে প্রতিদিন রাতে স্বামীজি জোরে জোরে কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে যেন কথা বলছেন। তারপরে একদিন স্বামীজি আলাসিঙ্গাদের বলে, ঠিক আছে তোমরা টাকা জোগাড় করো, আমি যাব। বলে দিয়েছেন টাকা জোগাড়। সেই সময় ভদ্রলোক একদিন স্বামীজিকে জিজ্ঞেস করতে সংকোচ হচ্ছিল, সেই জন্য এতদিন জিজ্ঞেস করেন, স্বামীজি আপনি মাঝে মাঝে রাত্রিবেলা কার সঙ্গে কথা বলেন? স্বামীজি একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বলেন, শোনো, এই যে আমি শিকাগো যাওয়ার পরিকল্পনা করছি, জানো তো আমার একদম ইচ্ছা ছিল না যাব। ঠাকুর দিনের পর দিন আমার সামনে এসে বারবার জোর করছে, তুই যা যা যা, তোর জন্য আমি সব ব্যবস্থা করেছি, এতে আমার কাজ হবে, কল্যাণ হবে, তুই দেখবি সবাই তোর কথা শুনে মুগ্ধ হবে। এই বারবার ধরে ঠাকুর আমাকে বলেছেন বলেই আমি যেতে সম্মত হয়েছি। যার জন্য এই কথা স্বামীজি কাউকে বলেননি। তার জন্য হরি মহারাজজিকে যাওয়ার সময় বলেছিলেন, ওই বোম্বেতে দেখা হয়েছিল তো ওই আমেরিকা যাওয়ার আগে, দেখো হরি ভাই, এই যে ধর্ম মহাসভাটা যা হচ্ছে না, সব এর জন্য, আমার মন তাই বলছে। আমরা যদি এখন পেছনের দিকে তাকাই, তাহলে তো তাই দাঁড়াচ্ছে। ধর্ম মহাসভাটা একটা অত্যন্ত ছোট পার্ট ছিল প্রথমে, ছোট পার্ট অব দি কলম্বিয়ান এক্সপোজিশন। কেন? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন, তার 400 বছর উপলক্ষে তারা একটা ওয়ার্ল্ড ফেয়ার করতে চাচ্ছে, একটা বিশ্ব মেলা করছে, তার নাম হচ্ছে কলম্বিয়ান এক্সপোজিশন। সেখানে তারা অনেক শিল্প প্রদর্শনী, বিজ্ঞানের প্রদর্শনী, বিরাট ব্যাপার, মানে সে যে কি বিরাট ব্যাপার, মানে আমরা কল্পনা করতে পারবো। আমাদের যেমন বই মেলা হয়, সেটা যদি মাথায় রাখি, তাকে 100 গুণ 100 গুণ করলেই কলম্বিয়া মেলা হবে। তা সেটা 1000 একর জায়গা জুড়ে হয়েছিল। আর একটা উদাহরণ, মানে এগুলো আমি বলছি, ওই সব ওই অসীম 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 ঘোষের, অসীম ঘোষই তো, তার বইগুলোতে আছে। এই গার্গীর পরে অসীম বিশ্বাস নাকি নাম, তিনি গবেষণা করেছেন, সেখানে বলছেন যে খুব তাড়াতাড়িও যদি কেউ গোটা মেলাটা দেখে, 3 সপ্তাহের আগে সে শেষ করতে পারবে না, 3 সপ্তাহ লাগবে। আর মেলা টেলাতে তো মেকশিফট ইয়ে করতে হয়, বাথরুম টাথরুম করতে হয়, তো তা সেটা প্রায় বোধহয় 5,000 টয়লেট বানাতে হয়েছিল। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে এটা কি বিরাট, মানে বিরাট ব্যাপার ছিল। তা সেই মেলাটা হয়েছে, সেই মেলাটা কিন্তু 1 বছর ধরে চলছে। সেই মেলা যখন চলছে, শুরু হওয়ার পরে বা মেলার পরিকল্পনা যখন হচ্ছে, তখনই একজন লয়ার বললেন যে ধর্মটা তো মানে মানব প্রগতিতে যেসব ফ্যাক্টরগুলো কাজ করেছে, বিজ্ঞান, শিল্প, শিক্ষা, সব কিছু ওরা দেখাচ্ছে, এবং এক একটা বাড়ি, এক একটা বিরাট, ধরুন বিজ্ঞান শিল্প সম্বন্ধে দেখাচ্ছে, ধরুন ইলেকট্রিসিটি সম্বন্ধে একটা বিরাট বাড়ি, আমাদের যেমন এক করে বইয়ের স্টল থাকে, একটা বিরাট বাড়ি সেইখানে দেখাচ্ছে। আর শিকাগোটা তখন নতুন করে হয়েছে, কারণ শিকাগো শহরে তার আগে আগুন লেগেছিল, নতুন করে তৈরি হয়েছে। তো এরকম একটা মেলাতে, সেটাতে ধর্মটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানব সভ্যতার ইতিহাসে ধর্মের একটা বিরাট প্রভাব আছে, একজন লয়ার বললেন, মনি সাহেব। তখন সবাই মেনে নিলেন, কাজে ধর্মেরও একটা কিছু ব্যাপার হওয়া দরকার। তখন ঠিক হলো প্রায় 20টা আন্তর্জাতিক সম্মেলন হবে কয়েকদিন ধরে। ধর্ম মহাসভা যেমন চলেছিল 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর, তার মানে কি 11, 11, 22 আর 5, তাহলে কত হলো? 11, 11, 22, 16 দিন বা 17 দিন, 17 দিন, 11কে ধরে 17 দিন ধরে। তেমনি এরকম বহু দিন ধরে কয়েকটা সভা হচ্ছে, যেমন নারী মুক্তি, মেয়েদের সম্বন্ধে এরকম পরপর পরপর আলোচনা হচ্ছে। এবং এইগুলো প্রত্যেকটা সব যে মানে 20টার মতন সভা, তার একটা অংশ হচ্ছে
তার একটা অংশ হচ্ছে ধর্ম মহাসভা। তাহলে কি দাঁড়ালো, কলম্বিয়া মেলা বিরাট ব্যাপার, তার একটা ছোট্ট অংশ হচ্ছে 20টা বিশ্ব ধর্ম সভা নয়, বিশ্ব সভা, আন্তর্জাতিক মানের সভা। সেই 20টা আন্তর্জাতিক মানের সভার একটা হচ্ছে ধর্ম মহাসভা। সেই ধর্ম মহাসভায় জানা গেছে 170-এর মতন প্রতিনিধি ছিল। সেই 170-এর মতন প্রতিনিধির মধ্যে একজন হচ্ছে বিবেকানন্দ। আমরা কি কেউ মনে রেখেছি ধর্ম মহাসভার 100 বছর হলো, 125 বছর হলো? কেউ খেয়াল রাখে যে কলম্বিয়ান মেলার 100 বছর হয়েছে, 125 বছর হয়েছে? কেউ এরকমও খেয়াল রাখে না ধর্ম মহাসভার 125 বছর। ধর্ম মহাসভার 125 বছর মনে রাখে বিবেকানন্দের জন্য। বাকি যে ওই 170 আরো 169 জনের মতন যে প্রতিনিধি, তাদের নাম কেউ তো মনে রাখেনি। কাজেই স্বামীজির যে কথা ঠাকুর বলেছিলেন বলেই তো এই যে ধর্ম মহাসভাটা হচ্ছে, এগুলো সব আমার জন্য, আমার মন তাই বলছে। কেন স্বামীজিকে ঠাকুর পাঠালেন? ঠাকুর পাঠালেন মানে এই যুগে দরকার ছিল, এই যুগের প্রয়োজন। ওই ধর্ম মহাসভার মাধ্যমে এই প্রথম শ্রীরামকৃষ্ণ সারা পৃথিবীর সামনে আবির্ভূত হলেন। এই তো হচ্ছে ব্যাপার। তা না হলে শ্রীরামকৃষ্ণ থাকতেন দক্ষিণেশ্বর আর কলকাতাতে। শ্রীরামকৃষ্ণ যখন সমস্ত সাধনা শেষ হয়ে গেল, তখন মা তাকে বুঝিয়ে দিলেন। তার আগে পর্যন্ত তিনি পুরোপুরি বোঝেননি যে তিনি অবতার। এটা সকলের ক্ষেত্রেই। অবতার বলে যদি পুরোপুরি বোঝেন, তিনি তো স্বয়ং ভগবান, ভগবানই তো অবতার। তিনি ভগবান ভগবান বলে কাঁদবেন কেন? তার তো কান্না হবে না, আসল কান্না হবে না। তিনি অভিনয় করতে পারেন, কিন্তু অভিনয় করলে তো আমাদের জন্য রাস্তা তৈরি হবে না। ওই যে মা কালী মা কালী বলে কাঁদলেন, তখন তো আমার মনে নেই যে তিনিই স্বয়ং মা কালী। তিনিই স্বয়ং মা কালী মনে নেই, মনে থাকলে চলবে না। কাঁদলেন বলেই আমাদের জন্য একটা রাস্তা তৈরি হলো, যে ব্যাকুল ভাবে ডাকলে মা দেখা দেন। কোনো কিচ্ছুর দরকার নেই, ব্যাকুলতা, গোটা মন। ওই যে বলছেন না, মায়ের যেমন সন্তানের প্রতি টান, কৃপণের যেমন ধনের প্রতি টান, সতী নারীর প্রতি টান, এরকম বলেছেন না? এই 3 টান এক হলে ভগবানকে পাওয়া যায়। এটা হ্যাঁ, তাই তো? হ্যাঁ, সতীর প্রতি টান, কৃপণের ধনের প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান। এই 3 টান এক হলে, এই 3 টান তো এক করে তিনি ডেকেছেন, ডেকে মাকে পেয়েছেন, পেয়ে এই রাস্তাটা বাতলাচ্ছে। যদি তিনি জানতেন আমি মা কালী, তাহলে ওই রকম কান্না তো, জেনুইন কান্না তো হবে না, অভিনয় হবে। যত সুন্দর অভিনয় করুন, আসল তো হবে না। কাজে আমাদের জন্য এই রাস্তা হবে না, আমাদের জন্য এই রাস্তা ভগবানকে ডাকতে হবে, 3 টান এক করে ডাকতে হবে। কাজেই তিনি জানতেন না। সমস্ত সাধনা যখন হয়ে গেল, তখন তিনি জানলেন তিনি অবতার। অবতার যেমন তিনি জানলেন, আমাকে কি করতে হবে এই অবতারে। অবতার তো বারবার এসছি, আমি তো বারবার এসছি। এই যুগে বিশেষ করে আমাকে কি করতে হবে? এই যুগে বিশেষ করে তাকে যেটা করতে হবে, তার মধ্যে অন্যতম, ওগুলো আছে, শিবজ্ঞানী জীবসেবা ইত্যাদি আছে, অনেকগুলো বললেন। কর্মযোগ অবলম্বন করে এবার পৃথিবীর মানুষ কর্মযোগ অবলম্বন করবে, এবার পৃথিবীতে নারীদের উন্নতি হবে, সব বললেন। কিন্তু তার মধ্যে আরেকটা ফুকিয়ে, যে এই প্রথম সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ, এটা হবে এই প্রথম। পৃথিবী, এইটাই তার বিশেষ কাজ। কোনোদিনও কোনো অবতারের দ্বারা এটা হয়নি। কৃষ্ণর দ্বারা কিছুটা হয়েছে, কিন্তু নিঃশেষে সর্বধর্ম সমন্বয় তার দ্বারাই হচ্ছে। আপনি উত্তর দিতে পারেন, অনেকেই বলে এটা তো আছেই, ঋগ্বেদেই তো আছে, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সেটা বললে সবই আছে। শিবজ্ঞানে জীবসেবাও আছে। কোনো অবতার নতুন ওই অর্থে বলতে পারেন না, কিন্তু যেটা হচ্ছে এটার উপরে এই স্ট্রেস পড়েনি, সর্বসাধারণে এটাকে প্রচারিত হয়নি। আর কেউই এর আগে সত্যি এটা পরীক্ষা নিরীক্ষার যুগ, কেউই এর আগে সত্যি নিজের জীবনে নিজের ধর্মের মেজর যে শাখায়, হিন্দু ধর্মের প্রধান শাখায় তিনি সাধন করে দেখেছেন ওই এক জায়গায় পৌঁছানো যায়। তারপরে হিন্দু ধর্মের বাইরেও কয়েকটা ধর্মে, খ্রিস্ট ধর্মে করেছেন, ইসলাম ধর্মে করেছেন, বৌদ্ধ ধর্মেও করেছেন। এই বাইরের কটা ধর্মে প্রধান সবগুলো তো একটা করে নেওয়া যায় না, কিন্তু প্রধান ধর্মে সাধন ভজন করে তিনি দেখিয়েছেন সত্যি নিজে প্রথমে উপলব্ধি করেছেন যে সব পথ একটা লক্ষ্যে নিয়ে যায়। পথ অনেক, কিন্তু লক্ষ্য এক। পথ অনেক, লক্ষ্য এক। সেজন্য পথ হিসাবে প্রত্যেকটাকে সম্মান করতে হবে, ঝগড়া করে। কাজেই ধর্ম মহাসভার বাণী তো তাই। এত ধর্মের লোক এসেছিল, ধর্ম মহাসভার উদ্দেশ্য ছিল কি, যে খ্রিস্ট ধর্মই শ্রেষ্ঠ সেটা প্রমাণ করা। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখালেন, যেমন তিনি যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে, ওরা সব পরে যখন হয়ে গেছে, অনেকে মানে ছত্রাকার হয়ে গেছে আর কি,
মানে ছত্রাকর হয়ে গেছে মানে কি, যারা উদ্যোগী ছিলেন তারা তো খ্রিস্টান ছিলেন, তারা খ্রিস্ট ধর্মকে খুবই ভালোবাসেন এবং তারা ভেবেছিলেন এই ধর্মের পরে যীশু খ্রিস্টের জয় জয়কার হবে, কিন্তু সেটার জয় জয়কার হলো না, যীশু খ্রিস্টের জয় কমলো না, কিন্তু সব ধর্মেই সত্য, যীশু খ্রিস্টের যেমন জয় জয়কার, বুদ্ধের তেমনি, কৃষ্ণের তেমনি, রামের তেমনি, চৈতন্য এবং শ্রীরাম কৃষ্ণের জয় জয়কার, সমস্ত প্রফেটের জয় জয়কার হলো। তা ওরা যখন, এটা তো সেই জন্য বলছি ওদের ধারণাটা মিলল না, কিন্তু একটা পূর্ণতর ধর্ম আদর্শ তারা পেল এবং স্বামীজিকে দেখে সবাই মুগ্ধ। খ্রিস্টানরাই তো স্বামীজিকে গ্রহণ করছেন, ওদের তো আর ওখানে তো হিন্দুরা স্বামীজিকে গ্রহণ করছেন তা না, খ্রিস্টানরাই তাকে বলছেন এই উদার ধর্ম আমাদের চাই, এবং তার যে যীশু খ্রিস্টের প্রতি শ্রদ্ধা সেটা দেখেও লোকে মুগ্ধ হতো। তাকে যদি কেউ কেউ আপনি কি খ্রিস্টান, কে ভুল করে বলতো খ্রিস্টান কি বলছো, আজ যদি যীশু খ্রিস্ট বেঁচে থাকতো তবে আমি বুকের রক্ত দিয়ে, তার চোখের জলে নয় বুকের রক্ত দিয়ে ইয়ে করতাম, এসব তিনি বলছেন। এবং কিরকম তার প্রভাব, তিনি ফিরে আসার আগেই, তিনি ভারতে ফিরে আসার আগেই ওদের দেশের লোকেরা, তিনি আমেরিকা থেকে রওনা হয়েছেন, তখন তার এই প্লেনে করে নয়, 3 মাসের মতন লাগে, লন্ডনেও তার কাজ আছে, দ্বিতীয়বার লন্ডনে এলেন, লন্ডন হয়ে ভারতে ফিরে আসার আগেই এই স্বামীজির মায়ের কাছে কয়েকজন মিলে চিঠি লিখেছেন আমেরিকা, যে আমরা কৃতজ্ঞ আপনার কাছে এবং ভারত মাতার কাছে, 2 জননী তো, যে আপনারা এই বিবেকানন্দের মতন এই সন্তান প্রসব করেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি যে আমাদের কি উপকার করেছেন এটা বলছেন, আপনারা আরো বিবেকানন্দ পাঠান, আরো বিবেকানন্দ নেই কিন্তু বলছেন যদি থাকেন। আরেকটা হচ্ছে এই যে যীশু খ্রিস্টের, ওদের দেশে গিয়ে তো আমরা বললাম যে যীশু খ্রিস্টকে যেমন শ্রদ্ধা করো, আমাদেরও কৃষ্ণ আছে, সব ধর্মেরই আছে, বুদ্ধ আছে, একজন নয়, একজন প্রফেট নয়, সব প্রফেটকে শ্রদ্ধা করতে হবে। তা স্বামীজি ভারতবর্ষে আসার আগে একটি পত্রিকা, তারা নিউ ইয়র্কের এরকম 100 জন শিক্ষিত লোক, 100 জনের মতো শিক্ষিত লোক, তাদের ইন্টারভিউ নিয়েছে। তারা কি করছে, বেদান্ত চর্চা করে, বেদান্ত মানে হিন্দু ধর্ম কিন্তু বেদান্ত আমরা বলি, তাই খবরের কাগজের লোক তাদের জিজ্ঞেস করছে তোমরা বেদান্ত চর্চা করছো, কি বলছো, কি বুঝছো, ওরা পরিষ্কার, উই কাম টু নো দ্যাট দেয়ার ওয়্যার মেনি ক্রাইস্ট, অনেক যীশু খ্রিস্ট ছিল, মানে অনেক অবতার ছিল, all are expression of the same truth which is contained in Vedanta. বেদান্তের মধ্যে যে চিরন্তন সত্য আছে, তার যেমন আমাদের কথা শ্রীকৃষ্ণ যদা যদা হি ধর্মস্য, আমরা তো এই কথা বলি না, আমরা শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবাসি, রামকৃষ্ণ মিশন, কিন্তু লিমিট করে দিচ্ছি না যে এরপরে আর ভগবান আসবেন, ওই শ্রীরামকৃষ্ণই শেষ, সেটা আমরা বলতে পারি না। তাহলে কি হচ্ছে, আমরা শ্রীরামকৃষ্ণের কথাকে অস্বীকার করছি, শ্রীকৃষ্ণের কথাকে অস্বীকার করছি, হিন্দু ধর্ম বেদান্তের কথাকে, ওরা ঠিক সেটা বুঝেছে। There were many Christs, all representing that the eternal truth that is contained in the Vedanta, এটা বলছে। তারপর ওরা ন্যাচারালি প্রশ্ন করছে যে আপনারা যে এইভাবে বেদান্ত চর্চা করছেন, বেদান্তকে প্র্যাকটিস করছেন নিজের জীবনে, এর দ্বারা কি আপনারা আপনাদের ধর্ম খ্রিস্টিয়ানিটি এবং প্রফেট অফ নাজারেথ মানে যীশু খ্রিস্টের বিরোধিতা করছেন না? We now understand our prophet and Christianity better than before, বলছে যে আমরা এখন আমাদের যে প্রফেট মানে যীশু খ্রিস্ট, তাকে এবং খ্রিস্ট ধর্মকে আমরা আগের থেকে বেশি ভালো করে বুঝতে পারছি, এই হচ্ছে ব্যাপার। এই জন্য ঠাকুর এত চাপাচাপি করছেন স্বামীজিকে দেওয়ার। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের আবির্ভাব। তো আমার তো নিবেদিতা সম্বন্ধে বলার কথা। এই করে যখন নিবেদিতা কি করছেন, নিবেদিতা কোথায় আমরা ছেড়ে এসেছি, যে তিনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে স্কুলের শিক্ষয়িত্রী হয়েছেন, 16 বছর বয়সে পাশ করেছেন, 17 বছর বয়সী স্কুলের তিনি আবাসিক স্কুলের তিনি শিক্ষয়িত্রী, কতটা ব্যক্তিত্ব, এবং তিনি মানে স্কুল নিয়ে গবেষণা করছেন, একটার পর একটা নতুন স্কুলে কাজ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি দরিদ্র শ্রমজীবী এই যারা আর কি খনিতে কাজ করে তাদের জন্য লিখতে শুরু করেছেন, এবং নিজের কাছেই নিজে প্রমাণ পাচ্ছেন যে তার লেখনী একটা বিরাট শক্তি, বক্তৃতাও করছেন বিরাট শক্তি। এরপরে তিনি লন্ডনের উইম্বলডনে এলেন, উইম্বলডনে আরেকটি স্কুলে তিনি পড়াশোনা শিক্ষয়িত্রী করতে লাগলেন, কিন্তু সবসময় তিনি নিবেদিতা তো শিক্ষিকা নয়, শিক্ষা তাত্ত্বিক, বুঝতে পেরেছেন, শিক্ষিকা আর শিক্ষা তাত্ত্বিকের মধ্যে তফাৎ আছে। শিক্ষিকা তো বটেই, শিক্ষা তাত্ত্বিক, কাজে তিনি নিজের ইয়েতে তিনি একটি নতুন স্কুল করলেন। কাজে উইম্বলডনে যখন স্বামীজি যখন এলেন লন্ডনে
নিবেদিতা বোধহয় এরকম বোধহয় 7-8টি কি 9টি স্কুল তিনি কাজ করে তার নিজের স্কুল তিনি করছেন, এবং লন্ডনে তিনি তখন বিখ্যাত লেখিকা হিসাবে এবং বক্তা হিসাবে তিনি প্রসিদ্ধ। বড় বড় লোক, বার্নার্ড শ, তারপর অন্য সব লোক, তাদের সঙ্গে একই ক্লাব, সিসেম ক্লাব বলে একটা ক্লাব আছে, সেখানে তিনিও যেতেন, তারাও যেতেন। এবং দেখা যাচ্ছে শঙ্করীবাবু এগুলো আবিষ্কার করেছেন। সেই সময় পত্রিকাগুলোতে, লন্ডনের বিখ্যাত পত্রিকা সব আছে, সাপ্তাহিক পত্রিকা, সেখানে বা অন্য পত্রিকা, মানে সাময়িক পত্রিকা, তাতে তার লেখা বেরোচ্ছে। একটা দেখা যাচ্ছে, যেমন আমাদের যেমন দেখবেন যে কাগজে বর্তমান পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা থাকে না, তাতে কি লেখে, আগামী সংখ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা আছে, অমুকের লেখা আছে, মানে যারা বিখ্যাত লেখক তাদের যেমন নাম থাকে, ওরকম শঙ্করীবাবু দেখিয়েছেন যে আগামী সংখ্যায় ওরকম লন্ডনের কাগজে দেখাচ্ছে যে আগামী সংখ্যায় কাদের কাদের লেখা থাকবে। এই 2-3 জনের নাম বলছে, ওয়ান ইজ মার্গারেট নোবেল, মার্গারেট নোবেলের লেখা থাকবে। কাজেই তিনি যখন স্বামীজির সঙ্গে দেখা হলো, তিনি কিন্তু লন্ডনের বুদ্ধিজীবী মহলে তিনি কিন্তু বিখ্যাত, তিনি প্রতিষ্ঠিত, বাইরের দিক থেকে তিনি প্রতিষ্ঠিত, কিন্তু অন্তরের দিক থেকে তার মনে বিরাট সংশয়। সংশয় মানে কি, খুব ভক্ত ছিলেন, যীশু খ্রিস্টের ভক্ত। খ্রিস্ট ধর্মটা তো ভক্তির ধর্ম, কিন্তু তার মনটা চাচ্ছে রিয়ালাইজেশন, নিজে আমি উপলব্ধি করতে চাই ভগবানকে, যেটা হিন্দু ধর্মের কথা, বেদান্ত ধর্মের কথা। তিনি সব প্রশ্নের উত্তর পাচ্ছেন না। এই সময় লাইট অফ এশিয়া কার সম্বন্ধে বলুন তো, বলতে পারেন? বুদ্ধদেব সম্বন্ধে এডুইন আর্নল্ডের বই, সেটা পড়লেন। বুদ্ধদেবের জীবনী পড়ে তিনি অনেক অনেক প্রশ্নের উত্তর পেলেন। মানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, এতদিন যাতে যীশু খ্রিস্টই একমাত্র ব্যক্তি, ধর্মজগতে তার মতন শ্রেষ্ঠ ব্যক্তি নেই, তিনি বুঝলেন তা নয়, অন্য ধর্মেও আছে, বুদ্ধও কম নন। বুদ্ধকে পড়ে বুঝলেন ইনিও তো কম নন, ইনিও তো যীশু খ্রিস্টের মতনই। এটাই তো দরকার, এটাই হচ্ছে দৃষ্টির প্রসারতা দরকার। আমরা তো তাই মনে করি না, আমরা তো শুধু আমাদের ধর্মের প্রফেটকে একমাত্র অবতার, কি অবতার বলে এইভাবে দৃষ্টি প্রসারিত হচ্ছে, কিন্তু সব কথার উত্তর পাচ্ছেন না। এর মধ্যে তিনি ব্যস্ত আছেন লেখা, তিনি তার স্কুল নিয়ে বিশেষ ব্যস্ত, তিনি সিসেম ক্লাবে বুদ্ধির চর্চা করে ব্যস্ত, তার লেখা বেরোচ্ছে তাতে ব্যস্ত তার জীবন। কিন্তু তার ধর্মপ্রাণতা আছে, সেটা তার বন্ধু বান্ধব অন্তরঙ্গ মহলে জানে। এর মধ্যে স্বামীজি কিন্তু লন্ডনে এসেছেন, এবং যেখানে স্বামীজি এসেছেন সেখানে তো তিনি বিখ্যাত খবর। মার্গারেটে এসে কয়েক মাস আছেন, যাওয়ার সময় হয়ে এসেছে 1895 খ্রিস্টাব্দে। স্বামীজি এসেছেন কিন্তু আমেরিকার থেকে, যাওয়ার সময় হয়ে এসেছে। সেই সময় তার বন্ধু মার্গেসন ওই সিসেম ক্লাবে তিনি যেতেন। তা তিনি কি করলেন, সিসেম ক্লাবে যেতেন কিনা সেটা হয়তো ঠিক বলছি না, তা তিনি কি করলেন, তার বাড়িতে বিবেকানন্দকে আমন্ত্রণ করলেন, হিন্দু যোগী বিবেকানন্দকে। এবং তিনি জানেন, যাদের বাছা কয়েকজনকে তিনি আমন্ত্রণ করলেন। তিনি জানেন মার্গারেটকে আমন্ত্রণ করতে হবে, তার এসবে আগ্রহ আছে। তা মার্গারেট গেলেন, ব্যস্ত লোক, নভেম্বর, প্রচণ্ড শীত, সেই গেলেন 1895 তিনি গেলেন। তার 28 বছর বয়স। তিনি দৌড়তে গেলেন, একটু দেরি হয়ে গেছে। তিনি দেখলেন হিন্দু যোগী বসে আছে, মাটিতে বসে আছেন। এই প্রথম। পরবর্তীকালে মাস্টারজি সোহেমে স্বামীজি লিখেছেন, এই নিবেদিতা লিখছেন, এরপরে আমি স্বামীজির অনেক বক্তৃতা শুনেছি, এইবার তো আমি 3টে বক্তৃতা শুনলাম। এই যে স্বামীজি প্রথমবার লন্ডনে এলেন, কোনোদিন কিন্তু স্বামীজি ওইভাবে বসে বক্তৃতা করেননি। এই বসে বক্তৃতা করেছেন, আমরা কয়েকজন 15-16 জন হাফ সার্কেলে তার সামনে বসলাম। আর শীত তো, সেই জন্য ওই এটা রয়েছে, ফার্নেসটা রয়েছে কাছে। পরে যখন মার্গারেট ভারতবর্ষকে দেখলেন, তখন তিনি ভারতবর্ষের জীবনের সঙ্গে পরিচিত হয়ে গেছেন, স্বামীজি চলে গেছেন। তারপরে তো মাস্টারজি সাহেব লিখছেন, তো তিনি বলছেন, সেদিনকে স্বামীজি যে ভঙ্গিমায় বসেছিলেন সেটি ভারতবর্ষের সঙ্গে মিলে যায়। ভারতবর্ষে কি হয়, সন্ন্যাসীরা, পরিব্রাজক সন্ন্যাসীরা হাঁটতে হাঁটতে চলে, তবে যেখানে রাত হয়ে যায় সেখানে তারা রাত যাপন করে, হয়তো একটা কুয়োর তীরে, কুয়োর পাশে। ওপরে তো আচ্ছাদন নেই, সেজন্য একটু ধুনি জ্বালিয়ে দেওয়া হয়। আর গ্রামবাসীরা তাদের জন্য খাবার আনে, সাধুদের দেখলেই তাদের সৎকার করে। আর গ্রামবাসীরা কি করে, রাত্রিবেলায় সন্ধে হওয়ার পরে নিজেদের কাজ টাজ গুছিয়ে সেই সাধুর চারপাশে অর্ধবৃত্তাকারে গোল হয়ে বসে এবং সাধু উপদেশ দেন। বলছে সেই ভারতবর্ষের সেই চিত্রটা সেদিন যেন লন্ডনের ড্রয়িং রুমে আবির্ভূত হয়েছিল। মানে বিবেকানন্দ পরবর্তীকালে নিবেদিতার কাছে বলেছিলেন, আই এম কনডেন্সড ইন্ডিয়া। নিবেদিতার কাছে বলেছিলেন, আমি সংহত ভারতবর্ষ, আমিই ভারতবর্ষ।
ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি, আই এম কনডেন্সড ইন্ডিয়া। কাজেই বিবেকানন্দ নিবেদিতার জীবনে এই প্রথম আবিষ্কৃত হচ্ছে ভারত কি আবির্ভূত না হয়ে পারে। কাজে বিবেকানন্দ এবং বিবেকানন্দের সঙ্গে সঙ্গে ভারতের একটা খণ্ডচিত্র সেখানে আবির্ভূত হয়েছিল, সেটা নিবেদিতা পরে বুঝতে পেরেছে। তা বক্তৃতা হয়ে গেল, এবং দেখুন নিবেদিতার যে ভেতরটা যে অন্যদের থেকে আলাদা, মানে ভেতরে যে বিরাট গভীরতা আছে তার প্রমাণ হচ্ছে অন্য সবাই নানা রকম কথা বলতে শুরু করলো যে হিন্দু সন্ন্যাসীর বক্তৃতার মধ্যে এমন কি নতুনত্ব আছে, যেমন গর্গ এসব মানে হয়ে যাওয়ার পরে আমরা সব বলি এরকম কি বলে গুনগুন গুনগুন করে বলি, সেটা বললো। কিন্তু নিবেদিতা আলাদাভাবে চিন্তা করছেন, সবাই বলছে কোনো অরিজিনালিটি, নতুন কিছু নেই, কিন্তু নিবেদিতার তা মনে হয়নি। মার্গারেট মনে মনে ভাবছেন যে যে কথাগুলো বললেন সেগুলো সব সত্য, এবং মাত্র একটা ঘন্টার পরিসরে ধর্মজগতের সার সত্যগুলোকে যে এরকম একভাবে এত সুন্দর করে সংগঠিত করে গ্রথিত করে উপস্থাপনা করা যায়, এটা কল্পনা করা যায় না। এটা তিনি দেখলেন। আর বলার সময় মাঝে মাঝে চোখ বুঝেতে বলছেন, মাঝে মাঝে শিবৌহম শিবৌহম বলছেন। তাহলে তিনি বুঝলেন কি, মার্গারেটের সিদ্ধান্ত হচ্ছে মানুষটিকে দেখেই মনে হয় যে তিনি দীর্ঘদিন ধ্যানে অভ্যস্ত। এটা ঠিক বলেছেন তো? কে বলেছিলেন তুই ধ্যান সিদ্ধ? ঠাকুর বলেছিলেন না স্বামীজিকে দেখে? তাহলে দেখুন ঠাকুর স্বামীজিকে দেখে যে কথাটা বলছেন ধ্যান সিদ্ধ, ধ্যান সিদ্ধ কথাটা উনি বলছেন না, কিন্তু দীর্ঘদিন ধরে ধ্যানের অভ্যাস আছে কথাটা ঠিক বলেছে। তারপরে 3 দিনের বক্তৃতা শুনলেন। মার্গারেট লিখছেন যে তার মধ্যে আমি একটা হিরোইক ফাইবার, মানে তার মধ্যে একটা বীরত্বের ভাব দেখলাম। ঠাকুরও স্বামীজিকে তাই বলতেন না, তুই যে বীর রে। দেখুন ঠাকুর স্বামীজির মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখেছেন, মার্গারেটও কিন্তু সেটাই দেখছেন, ধ্যানের বৈশিষ্ট্য, বীরত্বের বৈশিষ্ট্য। এটা দেখলেন। তারপর কি আরেকটা জিনিস দেখলাম যে তার তীব্র ভালোবাসা, তার মাতৃভূমির প্রতি তীব্র ভালোবাসা, ওটাও প্রকাশ, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তার সঙ্গে কথা বললি, ভারতবর্ষের প্রতি তীব্র ভালোবাসা। কিন্তু সঙ্গে সঙ্গেই, এবং এতই ভালোবাসা, সংক্রামক ভালোবাসা, সেই ভালোবাসাটা মার্গারেটকেও স্পর্শ করলো। এটা সিস্টার ক্রিস্টিনও বলেছেন যে আমরা সেই দিন থেকে ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করেছি যেদিন স্বামীজির মুখে আমরা সেই ইন্ডিয়া কথাটা শুনলাম। তো নিবেদিতাও তাই বলছেন, আমি সেদিনই প্রতিজ্ঞা করলাম তিনি যে ভারতবর্ষকে ভালোবাসেন সেই ভারতবর্ষের আমি সেবিকা হব, দাসত্ব করব, অর্থাৎ ভারতের জন্য প্রাণ দিয়ে দিলেন, দেওয়ার সংকল্প করলেন বিবেকানন্দ। তারপরেই বলছেন কিন্তু তার যে অনির্বচনীয় চরিত্র, ইট ইজ টু হিজ ক্যারেক্টার টু হুইচ আই অফার্ড মাই ওবিসিয়েন্স, মানে আমার শ্রদ্ধাটা কিন্তু তার অনন্য চরিত্রটার জন্যই তার প্রতি আমার শ্রদ্ধা হলো। কাজে এই যে 3 বার দেখলাম, এর মধ্যেই আমি তাকে মাস্টার বলে ডাকতে শুরু করলাম, আচার্য দেব বলে। প্রথম থেকেই তিনি কিন্তু তাকে আচার্য বলে গ্রহণ করলেন। তো এত ডিটেলসে বলা যাবে না, 9টা বেজে যাবে। তারপরে স্বামীজি চলে এলেন, এটা প্রথমবার 95, তারপর 96 স্বামীজি আবার এলেন। এর মধ্যে স্বামীজি মার্গারেটকে চিঠি লিখেছেন যে তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, জগতের এখন একান্ত প্রয়োজন চরিত্র, যখন জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেম ও দীপ্ত। ওয়ার্ল্ড ইজ বার্নিং ইন মিজারি, ক্যান ইউ স্লিপ? হে মহাপ্রাণ ওঠো জাগো। অনুবাদটা খুব ভালো হয়েছে, স্বামী যদি ইংরেজিতে, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, হাজার হাজার বুদ্ধের প্রয়োজন, কে যাবে? এসব স্বামীজি ওই সময় বলেছেন, এই 3 দিনের মধ্যেই 3টে বক্তৃতা, তো যে জগতের এখন প্রয়োজন মুষ্টিময় কয়েকজন নরনারী, যারা সব কিছু ত্যাগ করে ওই রাস্তার উপরে দাঁড়িয়ে বলবে যে ভগবানই সত্য আর সব মিথ্যা। তারপরে স্বামীজি একটা হেয়ালি করে বললেন, ইফ ইট ইজ ট্রু then what good is there in life? If it is not true, then what good is there in life? এটাই যদি সত্য হয় যে জগতের কয়েকজন মানুষকে বলতে হবে, মানে ঈশ্বরই সত্য আর সব মিথ্যা, এটাই যদি সত্য হয় তবে জীবনে কি বা ফল? আর এটা যদি সত্য না হয় তবেই বা জীবনে কি ফল? মানেটা হচ্ছে কি, স্বামীজি এটা বলতে চাচ্ছেন
যে ঈশ্বরই সত্য আর সব মিথ্যা যদি হয়, তো এই জীবনটা নিয়ে আছো কেন? এই ভগবানের জন্য ঝাঁপিয়ে পড়ো। আর যদি এটা সত্য নয়, মানে কি, ধরো জীবনে ঈশ্বর বলে কোনো সত্য নেই, তাহলে এই জীবনটা রাবিশ, এই জীবনটার কোনো অর্থ নেই। এই দুটো কথার অর্থ হচ্ছে, ঈশ্বরই যদি সত্য হয় তবে এই জীবনে কি বা ফল, আর ঈশ্বরই যদি সত্য না হয়, ঈশ্বর বলে কোনো সত্য যদি না থাকে, তবেই বা কে যাবে, কে যাবে, এরকম স্বামীজি বলছেন। স্বামীজি মার্গারেটের ভেতর থেকে বলে, আমি যাব, আমি এরকম যাব, কিন্তু মানে মুখে বলতে পারলেন না। এরপরে স্বামীজি অনেক চিঠি লিখলেন। স্বামীজি ফিরে এলেন 1897 খ্রিস্টাব্দে। মার্গারেট চলে আসতে চাইলেন। স্বামীজি মার্গারেটকে বললেন, তুমি থাকো, এখানে থেকেই কাজ করো। সত্যি সত্যি তিনি কাজ করতে শুরু করলেন। 1897 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো। তিনি লিখে চললেন এই অখণ্ডানন্দজি সেবা, রামকৃষ্ণ মিশনের কাজ। ওখানে তার তো পেন, তার খুব লেখনীটা বিরাট শক্তি, লিখে দেখতে শুরু করলেন। এবং বারবার ধরে ভাবছেন কবে স্বামীজি ডাকবেন, কবে স্বামীজি ডাকবেন। স্বামীজি প্রথমে ডাকেননি। কেন ডাকেননি? তার কারণ হচ্ছে, তিনি প্রথমে, স্বামীজির কথাগুলোর মূল কথা আছে, সেই কথাটা হচ্ছে কি, ভারতবর্ষের ছেলেদেরকে ছেলেরা নেতৃত্ব দেবে, আর মেয়েদের নেতৃত্ব দেবে মেয়েরা। এটা স্বামীজির কথা। মেয়েদের নেতা হবে, মেয়েদেরকে পথ দেখাবে মেয়েরা, ছেলেদেরকে পথ দেখাবে ছেলেরা। তিনি ছেলেদের ক্ষেত্রে পরের নেতাগুলো পেয়ে গেছিলেন, তার গুরু ভাইয়েরা আছে। কাজে রামকৃষ্ণ সংঘকে নেতৃত্ব দেবে তার গুরু ভাইয়েরা, এবং গুরু ভাইদের কাছেও, তার কাছেও পরবর্তী জেনারেশনের ছেলেরা আসছে। কাজে পুরুষদের নেতৃত্ব দেওয়ার মতন পুরুষ শক্তি আছে, মেয়েদের জন্য মেয়ে চাই। তিনি প্রথমে ভারতবর্ষ থেকে খুঁজতে চাইলেন। তার খুব মানে আশা হয়েছিল ওই ভারতী পত্রিকার সম্পাদিকা ঠাকুর পরিবারের সরলাবালাকে দিয়ে। তাকে তিনি এরকমই লিখেছিলেন। দ্বিতীয়বার যে স্বামীজি যখন আমেরিকায় এলেন, তখন নিবেদিতাকে নিয়ে এসেছিলেন, কিন্তু তার ইচ্ছা ছিল সরলাবালা আসবেন। তিনি তাকে অনেক চিঠি, একাধিক চিঠি লিখেছেন। একটি চিঠি তো খুব তার মধ্যে লিখছেন যে, আমি খুব রোমাঞ্চিত হচ্ছি এটা ভেবে যে, তিনি খুব বিদুষী ছিলেন, যে দেশীয় পরিচ্ছদে দেশীয় নারী পাশ্চাত্যে গিয়ে ঋষিদের মুখনিসৃত সেই উপনিষদের কথা বলছে, রোমাঞ্চিত হচ্ছে। তা কিন্তু এগোলো না কেন? সরলাবালা একটা চিঠিতে লিখলেন, আপনার সঙ্গে কাজ করতে পারি, কিন্তু আপনি তো শ্রীরামকৃষ্ণের উপাসক, শ্রীরামকৃষ্ণকে মাথায় করে রেখেছেন। তার ভাষা অন্য, কিন্তু শ্রীরামকৃষ্ণকে মেনে চলছেন। তিনি মূর্তি পূজক, আপনিও মূর্তি পুজোতে বিশ্বাস করেন, কাজেই ওটা চলবে না, ওটাকে যদি বাদ দেন যেতে পারি। সঙ্গে সঙ্গে স্বামীজি কেটে দিলেন। খুব শ্রদ্ধা সহকারে চিঠি লিখতেন। তারপরে স্বামীজি একটা চিঠিতে লিখছেন যে, এত তো আপনাদের মানে হৃদয় কাঁপছে যেন স্বদেশের জন্য, মানুষের জন্য, আর ওই একটা ঠাকুরের জন্য সব আটকে গেল। স্বামীজির ভাষা হচ্ছে, এত যে বুক হুকপুক ধুকপুক করছে, প্রাণ ধুকপুক করছে, ওই একটা ঠাকুরেই সব আটকে গেল, দেশের প্রতি ভালোবাসা। তখন স্বামীজির মনে হলো, ওই তো অপেক্ষা করে আছে মার্গারেট। তখন মার্গারেটকে তিনি চিঠি লিখলেন যে, এখন আমার বিশ্বাস হয়েছে, ভারতের জন্য, বিশেষত ভারতের নারীদের জন্য তোমার একটা বিরাট ভবিষ্যৎ আছে। আমাদের ভারতে একটা সিংহী দরকার। এখন ভারতবর্ষ সেই সিংহীকে জন্ম দিতে পারছে না, সেই জন্য তুমি এসো। তিনি ভারতবর্ষে এলেন। প্রথমে 1 বছর ভারতবর্ষকে চেনালেন, তিনি ভারতবর্ষকে চিনলেন, বক্তৃতা করলেন। স্বামীজি বলছেন, এই মার্গারেট সবাইকে বলছেন যে, জানবি, এই মার্গারেট গুরুগিরি করতে আসেনি, প্রাণ দিতে এসেছে। আমি যদি আজকে মরে যাই, তবে আমার কাজ এ চালিয়ে নেবে। আমার কাজ এ চালিয়ে নেবে। কোন কাজ? কাজ হচ্ছে রামকৃষ্ণ মিশন নয়। স্বামীজিকে ঠাকুর 3টে কাজ দিয়ে গেছিলেন। একটা কাজ হলো কি, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে হবে। দেহত্যাগের আগে বলে দিয়ে গেছিলেন যে, আমি চলে যাচ্ছি, এরা যেন কেউ বাড়ি না যায়, দেখবি এরা যেন সব এক জায়গায় খুব ভালোবেসে এদেরকে রাখবি, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ। স্বামীজি ঠাকুর বলে যাননি যে এটার নাম দিবি রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ সংঘ, সবাই এক জায়গায় থাকবে, এদেরকে দিয়ে এদেরকে কাজ করতে হবে, একসঙ্গে থাকবে। যার জন্য স্বামীজি দেখবেন একদম পাগলের মতন বলছেন যে, যখন বলরাম বসু মারা গেলেন, তারপর সুরেন মিত্র মারা গেলেন, প্রমোদা দাস মিত্রকে লিখছেন যে, আমার উপরে আমার প্রভুর নির্দেশ হচ্ছে এই ত্যাগী মণ্ডলীর দাসত্ব করব, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ প্রতি। এটা একটা কাজ। আরেকটা কাজ কি? আরেকটা কাজ বলেছিলেন, নরেন শিক্ষা দেবে বলেছিলেন না, যখন ঘরে বাইরে ডাক দেবে, ঘুরে বাইরে ডাক দেবে, মানে ভারতবর্ষ ঘুরে তিনি বাইরে যাবেন, ভারতকে আবিষ্কার করবেন, তারপরে যাবেন। নরেন হচ্ছে ভারতের সনাতন বাণী সারা পৃথিবীতে প্রচার করবেন।
ভারতের সনাতন বাণী তার মধ্যে যেমন শ্রীরামকৃষ্ণ যেরকম দেখিয়ে দিয়েছেন ভারতের সনাতন বাণী, এটা হচ্ছে প্রচার, ভারতের সনাতন বাণী প্রচার। আরেকটা কি, এটা আমরা জানি না, বেশি বলি না, সেটা হচ্ছে এই ভারতকে জাগানো। এটাও ঠাকুর বলে দিয়ে গেছিলেন। কিরকম, সেটা স্বামীজি নিজে মুখে বলেছেন। স্বামীজি তখন পরিব্রাজক হয়ে ঘুরছেন, ঘুরতে ঘুরতে হাতরা স্টেশনে গেছেন, স্বামী সদানন্দ আছেন। স্বামী সদানন্দের মানে তখন তার শরৎচন্দ্র গুপ্ত সহকারী স্টেশন মাস্টার, তারপরে স্বামী সদানন্দ হবেন। তা তিনি স্মৃতিকথাতে লিখছেন যে আমার গুরুদেব এত প্রাণোচ্ছল, মাঝে মাঝে বিমর্ষ হয়ে থাকতেন। তো একদিন আমি জিজ্ঞেস করলাম, আপনি এরকম বিমর্ষ হয়ে থাকেন কেন? তখন স্বামীজি বললেন, দেখো ভাই, আমার উপরে আমার গুরুদেব একটা বিরাট দায়িত্ব দিয়ে গেছেন, সেটা হচ্ছে মাতৃভূমির পুনরুজ্জীবন। সেই বিরাট কাজটার কথা যখন ভাবি এবং এখনো পর্যন্ত করতে পারলাম না কিছু, এবং কি করে করব, তখন কিন্তু আমি বিমর্ষ না পড়ি। এই যে ভারতের জাগরণের কাজটা নিবেদিতাকে দিয়ে করবে, বুঝতে পেরেছে? স্বামীজি কন্যাকুমারীতে গিয়ে ধ্যান করেছিলেন ভগবানের নয়। এই প্রথম একটা সাধুকে দেখলাম যে ভগবানের ধ্যান না করে দেশের ধ্যান। দেশ মানে ভারতবর্ষ, ভারতবর্ষ আর ভগবান এক, ভারতবর্ষ আর ভগবান এক, এটা নিবেদিতা বলেছেন। ওই যে ভারত পরিক্রমা করছেন, কি ওই ভারত পরিক্রমার দ্বারা যে বিবেকানন্দকে জগতের দরকার ছিল সেই বিবেকানন্দ তৈরি হলো। নিবেদিতার কাছ থেকে এগুলো শিখেছি আমরা। নিবেদিতা বলছেন যে বিবেকানন্দ এই উপনিষদ, ভগবত, ভারতবর্ষের শাস্ত্র পড়েছিলেন। শাস্ত্রে কি কথা আছে পড়েছিলেন, কিন্তু শাস্ত্রের সত্য তো কত হাজার বছরের সত্য আগে। আজকে কি সত্য, তার দরকার ছিল হচ্ছে প্রমাণ। যার জন্য জিজ্ঞেস করছেন আপনি কি ভগবানকে দেখেছেন, সব জায়গায় তো ভগবানকে দেখার কথা আছে। শাস্ত্রের সত্য যে এই ঊনবিংশ শতাব্দীতেও সত্য, সেটা তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণকে দেখে, অর্থাৎ শাস্ত্র এসে শ্রীরামকৃষ্ণের মধ্যে মিশে গেল। তারপরে যে ভারত পরিক্রমা করলেন, ভারত পরিক্রমা করে তিনি দেখলেন যে ভারতবর্ষের মানুষ সমষ্টিগতভাবে যে সত্যকে ধরে রেখেছে, সেই সত্যের ঘনীভূত সর্বোচ্চ রূপ হচ্ছে শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ ভারতবর্ষে এসে শ্রীরামকৃষ্ণে মিলে গেল। ভারতবর্ষে ধরুন বৈষ্ণব সম্প্রদায় আছে, শাক্তরা আছে, সব তো শ্রীরামকৃষ্ণের মধ্যে আছে। অর্থাৎ শাস্ত্র এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলে গেল। এটা নরেন্দ্রনাথ বুঝলেন। নরেন্দ্রনাথ বুঝলেন ভারতবর্ষ এসে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলে গেছে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের প্রতীক, ভারতের সনাতন শাস্ত্রের প্রতীক, গোটা ভারতবর্ষের প্রতীক। এইটা যখন ভারত পরিক্রমা করে বিবেকানন্দ এটা যখন বুঝলেন, তখনই বিবেকানন্দ সারা পৃথিবীর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হলেন। এবং যে বিবেকানন্দকে আমাদের দরকার, যে বিবেকানন্দকে আমরা স্মরণ করছি, যে বিবেকানন্দকে সারা পৃথিবীর দরকার, সেই বিবেকানন্দ এই ভারত পরিক্রমার দ্বারা তৈরি হলো। তারপরে তিনি বিদেশে গেলেন। তা নিবেদিতাকে দিয়ে স্বামীজি এই যে বলছে আমার কাজ, রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছেন ঠাকুরের কাজ, সেই কাজ পুরুষদের সংঘ, সেই কাজ ঠাকুর অন্য সন্ন্যাসীরা চালিয়ে যাবে। পরে মেয়েদের মঠ হবে, যখন মেয়েদের মঠ হবে তখন নিবেদিতার স্কুলটা মেয়েদের মঠ, রামকৃষ্ণ মিশন সেটাকে আগলে রেখেছিল। কিন্তু তার আগে নিবেদিতাকে ভারতবর্ষকে জাগাতে হবে। যেই জন্য নিবেদিতা এত ভারত ভারত করেছে, সেই জন্য নিবেদিতা আপাত দৃষ্টিতে তখনকার দিনের পলিটিক্স, কিন্তু এখন হচ্ছে দেশপ্রেম বলতে হয়, সেই রকম পলিটিক্স তো নেই, সেই রাজনীতি তিনি অংশগ্রহণ করেছেন। এবং সেটা আরেকটা কি হচ্ছে, ওই যে নরেন শিক্ষা দেবে, ভারতবর্ষের ভাব প্রচার করবে, এটাও নিবেদিতা করেছে। ভারতবর্ষের সনাতন ভাব, বিবেকানন্দের ভাব, এই যে বিবেকানন্দের প্রভাব ভারতের স্বাধীনতা সংগ্রামে, এটি নিবেদিতা কিন্তু বহন করেছেন। স্বামীজির দেহত্যাগের পরেই জুলাই মাস সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে তিনি বিবেকানন্দের কথা বলতে শুরু করলেন। মুম্বাইতে একটা বক্তৃতা করছেন, সেখানে তিনি পরপর বলছেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ এই দুই মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন গোটা ভারতবর্ষকে জাগানোর জন্য। ওই বক্তৃতাটি আবার কিছুক্ষণ পরে বলছেন রামকৃষ্ণ বিবেকানন্দ এই দুই মহাপুরুষ এসেছিলেন গোটা পৃথিবীর জাগরণের জন্য। এই কাজটি নিবেদিতা করেছেন। হ্যাঁ, সেই জন্য এই যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে সম্পর্ক ছেদ, এটা হচ্ছে, এটা আমরা রামকৃষ্ণ মিশনকেও বহু মানুষ ভুল বুঝেছে, নিবেদিতাকেও ভুল বুঝেছে। এবং এটি প্রধানত ঘটিয়েছেন দুটি লোক। একটি হচ্ছে গিরিজাশঙ্কর রায়চৌধুরীর এক ভদ্রলোক, তিনি খুব এটাকে রটিয়েছিলেন। এবং ওই সরলাওয়ালা যে ভারতী পত্রিকার, ওদের একটা অসম্ভব একটা
ধারণা হয়েছিল, উদ্ভট ধারণা। ব্যাপারটা বুঝতে হবে, ধরুন বিবেকানন্দ যেমন সর্বভারতীয় ব্যক্তিত্ব, সবাই চেনে, তাই না? বিবেকানন্দের পরে সর্বভারতীয় ব্যক্তিত্ব সেই সময় হচ্ছে ভগিনী নিবেদিতা। সেই জন্য ওরা ভাবছেন যে বিবেকানন্দ চলে গেছে মানে বেলুড় মঠের দায়িত্বে ভগিনী নিবেদিতা বসবেন। এটা কখনো হয়? সন্ন্যাসী সংঘ, আমরা জানি স্বামী ব্রহ্মানন্দ সন্ন্যাসী সংঘে, তিনি রাজা স্বামীজির পরেই মহাপুরুষ মহারাজ, এবং নিবেদিতা খুব লজ্জা পেয়েছিলেন। আবার নিবেদিতা রাজনীতিতে অংশগ্রহণ করছেন, মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছেন, সেটা তিনি ছাড়তে পারছেন না, ছাড়তে পারবেনও না। সেটা শারদানন্দজি ব্রহ্মানন্দজি বুঝলেন, কেন স্বামীজি তাকে বলে গেছে, ওরা আলোচনা করলেন, স্বামীজি তাকে বলে গেছেন, জাতি গঠনের দায়িত্ব দিয়ে গেছেন, ওই যে স্বামীজির কাজ, আমার কাজ এরা চালিয়ে যাবে, এটা সবাই বুঝলাম। তাহলে উপায় কি? এটা একটা সেই সময়ের ঘটনা, আমরা বুঝতে পারি না সেই সময় কি অবস্থা। ভূপেন দত্ত মানে স্বামীজির যে ভাই, ছোট ভাই, সেই স্বামীজির ছোট ভাইকে নিবেদিতা চেষ্টা করেছিলেন। নিবেদিতার সঙ্গে তো ঠাকুরবাড়িরও ঘনিষ্ঠতা ছিল, রবীন্দ্রনাথেরও ঘনিষ্ঠতা ছিল, আবার ঘনিষ্ঠতা, তার চাকরির দরকার, কেন তিনি স্বাধীনতা সংগ্রাম করে জেল খেটেছেন। তার চাকরির জন্য রবীন্দ্রনাথকে নিবেদিতা অনুরোধ করলেন, একে যদি একটা চাকরি দেয়। রবীন্দ্রনাথ কি বললেন? বাবা, এখন দিনকাল ভালো নয়, ভূপেন রাজনীতির লোক, এখন একটু সময় কাটুক, দিনকাল পরিস্থিতি ভালো হলে তবে নেব, এরকম পরিস্থিতি। কাজেই নিবেদিতা রামকৃষ্ণ মিশন, মানে রামকৃষ্ণ মিশনের সভ্যা হয়ে নিবেদিতা যদি ওই রাজনীতি করতেন, রামকৃষ্ণ মিশন ব্যান্ড হয়ে যেত, এবং রামকৃষ্ণ মিশনকে ব্যান করার কথাও ভাবছিল, পুলিশ রিপোর্টে রামকৃষ্ণ মিশনের কথা আছে। নিবেদিতার ছদ্মবেশে ঘুরতে হতো, নিবেদিতার পেছনে পুলিশ লেগেছিল, লাগার স্বাভাবিক, কারণ নিবেদিতা এগুলো জানতেন, বিশেষ করে গুপ্ত রাজনীতির তিনি অনেক কৌশল তিনি জানতেন, বিপ্লবীদের মধ্যে তিনি অনেক বিপ্লবী সাহিত্য তিনি ছড়িয়েছেন ইত্যাদি। কিন্তু ওটা তো ছাড়তে পারবেন না। জাতি গঠনের জন্য স্বামীজিকে যে কাজ ঠাকুর দিয়েছিলেন, সেই কাজটা নিবেদিতাকে স্বামীজি দিয়েছিলেন। কাজেই রাজা মহারাজজি এরা যদি 1947 সাল পর্যন্ত বাঁচতেন, তাহলে এটা আমরা বলতে পারতাম। আমরা তো বলতে পারি না, নিবেদিতাকে রাখা যাবে না এই কারণে, আসলে ভেতরে ভেতরে আছে, এবং সত্যি সত্যিই ছিল। নিবেদিতা আমাদের সঙ্গে থাকতেন, নিবেদিতাকে মায়াবতীতে গিয়ে থেকেছেন। এখন রামকৃষ্ণ মিশন থেকে যারা একবার সরে যায় বা সরিয়ে দেওয়া হয়, তারা কখনো রামকৃষ্ণ মিশনে আর দ্বিতীয়বারের জন্য একদিনও রাত্রে থাকতে পারেন না, কিন্তু নিবেদিতা মায়াবতীতে থেকেছেন। যখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কস বের হলো, কে ভূমিকা লিখবে? নিবেদিতাকে বলা হলো, অনন্য ভূমিকা। কাজেই এই কতগুলো ব্যাপার আছে, অসাধারণ নিবেদিতার জীবন, এবং তার সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে। নিবেদিতাকে নিয়ে রামকৃষ্ণ মিশন সংক্রান্ত কিছু ভুল ধারণা আছে, তা সেগুলো যে নয়, আমি চেষ্টা করলাম পরিষ্কার করতে, এবং সেগুলো সবই বেসড অন ফ্যাক্টস, আমার কোনো মন গড়া কথা নয়। এই মহান চরিত্র নিবেদিতা ভারতকে ভালোবাসতে বলতেন, তিনি জপ করতেন ভারত, গুরু গুরু গুরু, শিব, জপমালা থাকতো তো, গুরু গুরু গুরু, শিব শিব শিব, ভারত ভারত ভারত, এই তিনটে একাকার। এবং তিনি চাইতেন সমস্ত মায়েরা তার সন্তানদের মধ্যে স্বার্থ শূন্যতা, নিঃস্বার্থতা, আনসেলফিশনেস আর এই দেশের প্রতি ভালোবাসাটা জাগ্রত করুক, আমরা যেন এটা সঞ্চার করতে পারি। আমাদের সন্তান বা সন্তান সম যারা আছে, নিজেরা নিঃস্বার্থ হই, নিজেরা যেন ভারতবর্ষকে ভালোবাসি, সঙ্গে সঙ্গে গুরুকে, ভগবানকেও ভালোবাসতে হবে। ধর্ম, তিনি তিনটে কথা বলতেন ফর্মুলার মতন, জন, দেশ, ধর্ম। মানুষকে ভালোবাসা, ভারতকে ভালোবাসা, আর ধর্মকে ভালোবাসা, এইটা থাকতে হবে সবার, আমাদের সকলের জীবনে। রামকৃষ্ণ মিশনের সমস্ত সাধুর মধ্যে তিনটে ভালোবাসা আছে, সমস্ত ভক্তের মধ্যে, অনুরাগীর মধ্যে তিনটে ভালোবাসা আছে, ভগবানের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, আর ধর্মের প্রতি ভালোবাসা। এই তিনটে ভালোবাসা এক। এই তিনটে ভালোবাসা না থাকলে ঠাকুর মা স্বামীজি বা নিবেদিতার আমরা কিন্তু অনুরাগী নই। নমস্কার।